আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি HSC ICT Chapter 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায় থেকে আসা বিগত বছরের MCQ এবং CQ গুলো সমাধান করব। আজকের এই ক্লাসে আমি বিগত বছরের MCQ গুলো ব্যাখ্যা সহকারে সমাধান করব, যেন যে কোনো ধরনের MCQ তুমি পরীক্ষায় সমাধান করতে পারো। তাছাড়া 19 সালে আসা সকল বোর্ডের CQ গুলো সমাধান করব। এই ক্লাসটা করার পর ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে পরীক্ষায় যেমনই প্রশ্ন আসুক তুমি খুব সহজে সমাধান করতে পারবে। যারা এখনো পর্যন্ত এই অধ্যায়ের বেসিক ক্লাসটা করনি, সে ক্লাসটা এই প্লেলিস্ট থেকে করে ফেলবে। ক্লাসটা করার পরে তারপর তোমরা MCQ এবং CQ সমাধান ক্লাসটা করবে। আর যারা এখনো পর্যন্ত HSC হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, গ্রুপের লিংক কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গ্রুপে যুক্ত হতে পারো। গ্রুপের মধ্যে ক্লাসের স্লাইড, PDF এবং ক্লাসের সকল তথ্য দেওয়া হয়। তোমরা প্রয়োজন হলে এই গ্রুপে যুক্ত হতে পারো। তো চলো শুরু করা যাক। আমরা বোর্ডে আসা যে MCQ আছে সেগুলো সমাধান করব। প্রথম প্রশ্নটা হলো, নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার? MS এক্সেল, MS পাওয়ারপয়েন্ট, MS অ্যাক্সেস, MS ফ্রন্ট পেজ। অবশ্যই মনে রাখবো আমরা, যদি বলা হয় নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার, সেক্ষেত্রে অ্যান্সার হবে MS অ্যাক্সেস, এবং এটা পরীক্ষায় বারবার আসে কিন্তু, ঠিক আছে? তাছাড়া আরো অনেকগুলো ডেটা ম্যানেজার আছে, যেমন SQLite, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে টেবিল তৈরি করা, রেকর্ড ইনসার্ট করা, এরপরে টেবিলের ডেটা পরিবর্তন করা, এগুলো নিয়ে বেসিক ক্লাসের মধ্যে শিখাইছি। সেটা হচ্ছে SQLite, ঠিক আছে? এরপরে MySQL আছে, তারপরে SQL সার্ভার আছে, তারপর MS অ্যাক্সেস আছে। সো অনেকগুলো সফটওয়্যার এবং ম্যানেজারের সাহায্যে ডেটা ম্যানেজমেন্ট করা যায়। তবে পরীক্ষায় এটা কিন্তু বেশি আসে, এটা একটু মনে রাখবা। এরপরে রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? রিলেশন ডেটা মডেলের প্রবর্তক হচ্ছে EF কট, এটা আমরা মুখস্থ রাখবো। তারপরে ডেটাবেজের ভিত্তি কোনটি? এই প্রশ্নের জন্য আমাদের একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। সিকোয়েন্সটা কি? সেটা হলো ফিল্ড। শুরুতে আমরা ফিল্ড তৈরি করি, ফিল্ডের সাহায্যে আমরা রেকর্ড পাই, এরপর রেকর্ডের সাহায্যে আমরা টেবল কিংবা ফাইল আমরা পাই, তারপরে আমরা পাই ডেটাবেস। ডেটাবেস, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডেটাবেস তৈরি হওয়ার ক্ষেত্রে ফিল্ড কিন্তু ভিত্তি, অর্থাৎ প্রথমে ফিল্ড, তারপর রেকর্ড, তারপর টেবল, তারপর ডেটাবেস। তাহলে ডেটাবেসের ভিত্তি কোনটি হবে? অবশ্যই হবে ফিল্ড। এরপর ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এখানে আসলে বলা হচ্ছে কোন একটা টেবিলের মধ্যে তুমি এমন একটা ফিল্ড তৈরি করছো যে ফিল্ডের মধ্যে তুমি ডেট টাইপের ডেটা জমা রাখবা। তাহলে সেই ফিল্ডের ক্ষেত্রে আসলে মেমোরিতে কতটুকু জায়গা প্রয়োজন? তাহলে আমরা বলবো কত বাইট? 8 বাইট জায়গা প্রয়োজন। অর্থাৎ একটা টেবিলের মধ্যে আমরা এমন একটা ফিল্ড তৈরি করলাম যে ফিল্ডের মধ্যে আমরা ডেট টাইপের ডেটা সংরক্ষণ করব। ওই ফিল্ডের ক্ষেত্রে মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন। এটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই, তোমরা এটা একটু মনে রাখবা। এরপরে একজন শিক্ষার্থীর বায়োডাটায় ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ? যদি আমরা টেবিলের মধ্যে ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে সেটা টাইপ হবে দুইটা। একটা হচ্ছে OLE অবজেক্ট, এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি থাকে, এটা একটু মনে রাখবা। OLE অবজেক্ট অর্থাৎ ওই ফিল্ডের টাইপ হচ্ছে OLE অবজেক্ট। কিংবা আমরা বলতে পারি ব্লব। ব্লব হচ্ছে SQLite অনুযায়ী, ঠিক আছে? এই দুইটা থাকতে পারে পরীক্ষায়, তবে সবচেয়ে বেশি থাকে কোনটা? OLE অবজেক্ট। এটার পুনরূপ হচ্ছে OLE, ও দিয়ে অবজেক্ট, আর L দিয়ে হচ্ছে লিঙ্কিং, আর E দিয়ে হচ্ছে এমবেডিং। অবজেক্ট, লিঙ্কিং, এমবেডিং, ঠিক আছে? আর ব্লবের পূর্ণরূপ হলো B দিয়ে বাইনারি, L দিয়ে লার্জ, আর OB দিয়ে হচ্ছে অবজেক্ট, বাইনারি লার্জ অবজেক্ট, ঠিক আছে? ওকে, তো এখানে দেওয়া আছে, খেয়াল করো, এখানে কিন্তু দেওয়া আছে OLE অবজেক্ট। একই প্রশ্ন আবার আসছে, ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? অবশ্যই অ্যান্সার হবে OLE অবজেক্ট। এটা ইম্পর্টেন্ট, কিন্তু একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপর নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়? ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা খুঁজতে অবশ্যই কোয়েরি ব্যবহৃত হয়। কোয়েরি, এটা মুখস্থ রাখবা। তোমরা অনেকে হয়তো মনে করতে পারো সার্চিং হবে, না, কোয়েরি হবে, ঠিক আছে? কি হবে? কোয়েরি।
আচ্ছা, এরপরে বলা হচ্ছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। কোয়েরি এর প্রকার একটু মনে রাখতে হবে। কোয়েরি এর প্রকার হচ্ছে চারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। কোয়েরি এর প্রকার হচ্ছে চারটা, কি কি? সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি। সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি হচ্ছে আবার কয় প্রকার? 4 প্রকার। অ্যাকশন কোয়েরি 4 প্রকার, কি কি? আপডেট কোয়েরি আছে, তারপরে ডিলিট কোয়েরি আছে, ঠিক আছে, ডিলিট কোয়েরি আছে, তারপর হচ্ছে তোমার অ্যাপেন্ড কোয়েরি আছে, তারপর মেক ট্যাবল কোয়েরি আছে, মেক ট্যাবল কোয়েরি। তাহলে কোয়েরি প্রধানত 4 প্রকার: সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি। অ্যাকশন কোয়েরি আবার 4 প্রকার: আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, মেক ট্যাবল কোয়েরি, ঠিক আছে। আচ্ছা, এবার প্রত্যেকটা আসলে কি কাজ করে একটু বলে দেই। সিলেক্ট কোয়েরি মানে হচ্ছে নির্দিষ্ট কলাম বা ফিল্ড থেকে কিংবা রেকর্ড থেকে তুমি ডেটা খুঁজে বের করতে পারবা সিলেক্ট কোয়েরি এর সাহায্যে, ঠিক আছে। আর প্যারামিটার কোয়েরি মানে হচ্ছে রান টাইমে শর্ত বা ভ্যালু দিয়ে কোয়েরিকে নিয়ন্ত্রণ করা, রান টাইমে শর্ত বা ভ্যালু দিয়ে কোয়েরিকে নিয়ন্ত্রণ করা। আর ক্রস স্টেপ কোয়েরি মানে হচ্ছে ডেটাকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থাৎ রো এবং কলাম থেকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, ঠিক আছে। আর অ্যাকশন কোয়েরি 4 প্রকার। অ্যাকশন কোয়েরি আসলে কি কাজ করে? অ্যাকশন কোয়েরি এর সাহায্যে আমরা টেবিলের কাঠামো পরিবর্তন করতে পারি। অ্যাকশন কোয়েরি এর সাহায্যে টেবিলের কাঠামো পরিবর্তন করা যায়। অ্যাকশন কোয়েরির 4টা প্রকার আছে। আপডেটের সাহায্যে বিদ্যমান ডেটা পরিবর্তন করতে পারবো। ডিলিট মানে হচ্ছে আমরা ডেটা মুছে ফেলতে পারবো। এরপরে অ্যাপেন্ড কোয়েরি মানে হচ্ছে এক টেবিলের ডেটা আমরা অন্য টেবিলের শেষে যুক্ত করতে পারবো। আর মেক টেবল কোয়েরি মানে হচ্ছে নির্দিষ্ট রেকর্ড দিয়ে আমরা নতুন একটা টেবিল তৈরি করতে পারবো। ওকে, তো আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহৃত হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিলেক্ট কোয়েরি। সিলেক্ট কোয়েরি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য সিলেক্ট কোয়েরি ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে নিচের কোনটি অ্যাকশন কোয়েরি? আমরা একটু আগে পড়ে আসছি অ্যাকশন কোয়েরি 4 প্রকার: আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, মেক টেবল কোয়েরি, ঠিক আছে। তাহলে প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, সিলেক্ট কোয়েরি এগুলো কিন্তু কোয়েরি এর প্রধান প্রকার। আর অ্যাকশন কোয়েরি এর প্রকার হচ্ছে আপডেট। একটু আগে পড়ে আসছে তোমাদেরকে। এরপরে বলা হচ্ছে 126-এ ডেটাবেজে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়। তাহলে মনে রাখবা তোমরা একটু, আমরা যখন কোনো টেবিলের মধ্যে নতুন রেকর্ড সংযোজন করব, রেকর্ড নিয়ে কাজ করতে হলে আমরা বেসিক্যালি ডিএমএল এর যে কমান্ড গুলো আছে সেগুলো ব্যবহার করি, ঠিক আছে। তো ডিএমএল এর কমান্ড গুলো কি? ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে যে কমান্ড গুলো আছে আমরা পাই ইনসার্ট কমান্ড, ইনসার্ট কমান্ড আছে। তারপরে এর মধ্যে আমরা পাই আপডেট কমান্ড, তারপরে আছে ডিলিট কমান্ড, ঠিক আছে, ডিলিট কমান্ড। তারপরে আছে সিলেক্ট কমান্ড। এটা কিন্তু ডিকিউএল এর অন্তর্ভুক্ত, তবে এটা কিন্তু এখন ডিএমএল এর অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মধ্যে 4টা কমান্ড তোমরা দেখতে পাচ্ছ, ইনসার্ট আছে, আপডেট আছে, ডিলিট আছে, এরপর সিলেক্ট আছে, ঠিক আছে। তো বলা হচ্ছে ডেটাবেসে এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়। তো আমরা যদি টেবিলের মধ্যে নতুন রেকর্ড সংযোজন করতে চাই, আমরা ইনসার্ট যে কমান্ডটা আছে সেটা ব্যবহার করি। তো এখানে আছে কিনা দেখো, আছে, এই যে ইনসার্ট, ঠিক আছে। এখানে সিলেক্ট, তারপর আপডেট এবং ইনসার্ট, এই তিনটা হচ্ছে ডিএমএল এর প্রকার। আমাদেরকে কি বলছে? রেকর্ড বলছে না? রেকর্ড সংযোজনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনসার্ট কমান্ড ব্যবহৃত হয়, ঠিক আছে। আর ক্রিয়েট হচ্ছে ডিডিএল এর প্রকার, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েটের সাহায্যে আমরা টেবিল তৈরি করি, ঠিক আছে। আশা করি আমরা পারবো, একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে ইনসার্ট ও আপডেট কমান্ড এসকিউএল এর কোন সুবিধার অন্তর্ভুক্ত? একটু আগে পড়ে আসছি ডিএমএল এর অন্তর্ভুক্ত, ডিএমএল, ঠিক আছে, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর মধ্যে কি কি আছে? ইনসার্ট আছে, আপডেট আছে, ডিলিট আছে, সিলেক্ট আছে, ওকে। এরপরে বলা হচ্ছে ডিএমএল কমান্ড কোনটি? একটু খেয়াল করো, ডিএমএল কমান্ড কোনটি?
তো এখানে কি কি আছে? ক্রিয়েট আছে, অল্টার আছে, ড্রপ আছে, সিলেক্ট আছে। তাহলে তোমাদেরকে একটু আগে পরে আসলাম, ডিএমএল এর মধ্যে সিলেক্ট কমান্ডটা ছিল, অ্যান্সার হবে সিলেক্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো আসলে কার অন্তর্ভুক্ত? আমরা কোথায় ক্রিয়েট, অল্টার, ড্রপ এগুলো পাবো? এগুলো আমরা ডিডিএল এর মধ্যে পাবো। ঠিক আছে, ডিডিএল এখানে কি আছে? ক্রিয়েট, যার মাধ্যমে আমরা টেবিল তৈরি করি। তোমাদেরকে বলছিলাম ডিডিএল কাজ করে আসলে টেবিল এবং ফিল্ড নিয়ে। টেবিল এবং ফিল্ড নিয়ে ডিডিএল এর মধ্যে যা কমান্ড আছে সেগুলোর সাহায্যে আমরা টেবিল তৈরি করি, অথবা আমরা ফিল্ড নিয়ে, টেবিলের যে কলাম আছে সে কলাম নিয়ে কাজ করি। ঠিক আছে, এখানে ফিল্ড বলতে কলামকে বোঝাচ্ছি, তোমরা আশা করি এই বিষয়টা জানো। ওকে, তারপরে ডিডিএল এর মধ্যে কি আছে? অল্টার আছে। অল্টারের সাহায্যে আমরা কি কি করতে পারি? অল্টারের সাহায্যে আমরা টেবিলের নাম পরিবর্তন করতে পারি, আমরা কলাম যুক্ত করতে পারি, কলামের নাম পরিবর্তন করতে পারি। এই সবগুলো বিষয় নিয়ে বেসিক ক্লাসের মধ্যে আলোচনা আছে। এই জন্য বলছি বেসিক ক্লাসটা করে ফেলতে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। যদি বেসিক ক্লাসটা না করো তাহলে এই বিষয়গুলো তোমাদের কাছে অদ্ভুত লাগবে। ঠিক আছে, এরপরে আছে ড্রপ। আমরা ড্রপের সাহায্যে কি করি? ডেটাবেস থেকে টেবিলটাকে মুছে ফেলি। তো এই তিনটা সবচেয়ে বেশি আমাদের কাজে লাগে। ডিডিএল এর মধ্যে আরো দুইটা কমান্ড আছে, ট্রানকেট এবং রিনেম। ঠিক আছে, সেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, এই তিনটা আমাদের লাগবে। তাহলে এখানে বলছে ডিএমএল এর কমান্ড কোনটি? তাহলে হবে সিলেক্ট, কারণ ক্রিয়েট, অল্টার, ড্রপ এই তিনটা হচ্ছে ডিডিএল এর প্রকার। ওকে, তারপরে নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্স করা হয় না? সেটা হবে লজিক্যাল ফিল্ড। একটু মনে রাখবা, হাইপারলিংক এবং লজিক্যাল ফিল্ড এগুলোর উপরে ইন্ডেক্স করা হয় না। হাইপারলিংক এবং লজিক্যাল ফিল্ড বলতে যে ফিল্ডের মধ্যে ইয়েস অর নো কিংবা ট্রু ফলস এই টাইপের ডেটা সংরক্ষিত হবে, সেই টাইপের ফিল্ডে বেসিকলি ইন্ডেক্স করা হয় না। এবং হাইপারলিংক যদি থাকে কিংবা ওএলই অবজেক্ট যদি থাকে, সেই টাইপের ফিল্ডের উপর কিন্তু ইন্ডেক্স করা হয় না। এটা মুখস্থ রাখবে। ঠিক আছে, এরপরে কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? আমরা জানি ডেটাবেস রিলেশন হচ্ছে তিনটা, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ঠিক আছে, এই তিনটার মধ্যে মেনি টু মেনি যে রিলেশন, সে রিলেশনের ক্ষেত্রে নতুন একটা টেবিল তৈরি হয়, সেটাকেই আমরা বলি জাংশন টেবিল। তাহলে মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে যে নতুন টেবিলটা তৈরি হয় সেটাকে বলা হয় জাংশন টেবিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মেনি টু মেনি। মেনি টু মেনি এর ক্ষেত্রে জাংশন টেবিল তৈরি হয়। ওকে, এরপরে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডেটা এনক্রিপ্ট। কি বলা হয়? ডেটা এনক্রিপ্ট। ওকে, এরপরে এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য যে অংশটা থাকে সেটাকে আসলে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্লেন টেক্সট। কি বলি আমরা? প্লেন টেক্সট। তো এখানে একটা তোমরা সিকোয়েন্স মনে রাখবা, সেটা হচ্ছে কি? সেটা হলো আমরা একটা ডেটা কাউকে পাঠাবো, ফর এক্সাম্পল হ্যালো পাঠাবো। ঠিক আছে, তো হ্যালো হচ্ছে একটা প্লেন টেক্সট। হ্যালো কি? হ্যালো হলো একটা প্লেন টেক্সট। ঠিক আছে, প্লেন টেক্সট, এটা আমরা পাঠাবো, এটাকে আমরা এনক্রিপশন করব। এনক্রিপশন জিনিসটা আসলে কি এটা আগে তোমাদের বুঝতে হবে। এনক্রিপশন হচ্ছে মূলত তুমি যখন ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবা, তো ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর ক্ষেত্রে ডেটার মূল ফরম্যাট থেকে ডেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করার যে প্রক্রিয়া, কেন সেটা করা হয়? ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য। তাহলে ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করার পূর্বে ডেটাকে মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হচ্ছে ডেটা এনক্রিপশন। ঠিক আছে, তো এনক্রিপশন এটা করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, এগুলো সম্পর্কে বেসিক ক্লাসে আলোচনা আছে। এরপরে এটাকে আমরা মনে করি একটা গোপন কোডে রূপান্তর করলাম এনক্রিপশনের যে কোনো একটা পদ্ধতির সাহায্যে। ফর এক্সাম্পল সেটা হচ্ছে ক্ষোর। ঠিক আছে, এরপরে আমরা আবার এখানে ডিক্রিপশন করব। ডিক্রিপশন করে ডেটাকে আবার মূল ফরম্যাটে নিয়ে আসব। মূল ফরম্যাটটা হচ্ছে হ্যালো। তার মানে আমি হ্যালো পাঠাচ্ছি, এই হ্যালো যেটা যেটা হচ্ছে আমাদের পাঠযোগ্য যে অংশটা আছে সেটাকে বলা হয় প্লেন টেক্সট। এই যে এটাকে বলা হবে প্লেন টেক্সট। তো এটাকে আমরা যখন এনক্রিপশন করে অন্য একটা ফরম্যাটে নিয়ে গেলাম সেটাকে বলা হবে সাইফার টেক্সট। কি বলা হবে? সাইফার টেক্সট। এটা একটু মনে রাখবা, সাইফার টেক্সট। তো এখান থেকে প্রশ্ন আসলে দুইটা প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে
ডেটাকে যখন আমি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, সেক্ষেত্রে পাঠযোগ্য যে অংশটা থাকবে, অর্থাৎ এনক্রিপশন করার পূর্বের যে অংশটা থাকবে, সেটাকে বলা হবে প্লেন টেক্সট। আর যদি বলা হয় এনক্রিপশন করার পরের যে অংশটা, সেটা কি? সেটা হচ্ছে সাইফার টেক্সট। সেটা হচ্ছে সাইফার টেক্সট, ঠিক আছে? মানে গোপন কোড। কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি গোপন কোড। এনক্রিপশনের পূর্বে হচ্ছে প্লেন টেক্সট, আর এনক্রিপশনের পরে যেটা আমরা পাই সেটাকে আমরা বলবো সাইফার টেক্সট, মানে গোপন কোড, ঠিক আছে? ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? প্লেন টেক্সট। অলরাইট, এরপরে ডেটাবেসে ইয়েস অর নো ডেটার সাইজ কত বাইট? আচ্ছা, ডেটাবেসে কোনো ফিল্ডের মধ্যে যদি আমরা ইয়েস অর নো টাইপের ডেটা সংরক্ষণ করি, সেটা সাইজ হচ্ছে 1 বাইট। সেটা সাইজ কি? সেটা সাইজ কত? সেটা সাইজ হচ্ছে 1 বাইট, ঠিক আছে? 1 বাইট। ওকে, আমরা এটা মনে রাখবো। এরপর এখানে বলা হচ্ছে শ্রমিকের বেতনের ডেটা টাইপ কি? আচ্ছা, কি কি দেওয়া আছে? ক্যারেক্টার, নিউমেরিক, মেমো, কারেন্সি। ওকে, মানে একটা টেবিলের মধ্যে শ্রমিকের বেতনের একটা ফিল্ড আছে, যেখানে শ্রমিকের বেতন এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, এ এর বেতন হচ্ছে 30,000, ঠিক আছে? বি এর বেতন হচ্ছে 50,000। এভাবে করে আসলে কি দেওয়া থাকবে, মানে কার বেতন কত সেটা দেওয়া থাকবে ওই ফিল্ডের মধ্যে। তো সেটার টাইপ কি হবে? সেটার টাইপ হবে হচ্ছে কারেন্সি। কি হবে? কারেন্সি। হ্যাঁ, তোমরা একটা বিষয় বলতে পারো, স্যার সেটার টাইপ তো নিউমেরিকও হতে পারে। অর্থাৎ কোন একটা ফিল্ডের মধ্যে যদি আমরা পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ যে কোনো টাইপের ডেটা যদি আমরা রাখি, সেটার টাইপ, ওই ফিল্ডের টাইপটা তো নিউমেরিক হতে পারে। হ্যাঁ, হতে পারে। তবে যেহেতু কারেন্সি দেওয়া আছে, কারেন্সি বেতনের সাথে কিংবা টাকা কিংবা অন্যান্য যে মুদ্রা, সেটার সাথে সব থেকে বেশি যাচ্ছে। এই কারণে আমরা এখানে কারেন্সি ইউজ করব। যদি কারেন্সি অপশনে না থাকতো, নিউমেরিক থাকতো, সেক্ষেত্রে আমরা নিউমেরিক অ্যান্সার করতাম। কথা বুঝে গেছে? নিউমেরিক অ্যান্সার হতে পারে, কারেন্সিও হতে পারে, তবে কারেন্সি যেহেতু সবচেয়ে বেশি যাচ্ছে, ঠিক আছে, এটাই আমরা অ্যান্সার করব। যদি কারেন্সি না থাকতো, সেক্ষেত্রে আমরা নিউমেরিক অ্যান্সার করতাম, কারণ পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ যে কোনো টাইপের ডেটা আমরা যে ফিল্ডে রাখবো, সেই ফিল্ডের টাইপটা আমরা নিউমেরিক বলতে পারি, কোনো অসুবিধা নাই। তবে যেহেতু কারেন্সি আছে, তাহলে কারেন্সি হবে সঠিক অ্যান্সার। ওকে, তারপর মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? একটু আগে পরে আসছি। আমি যে ডেটা কাউকে পাঠাচ্ছি, সেটা থেকে অন্য একটা ফরম্যাট আমি রূপান্তর করতেছি, যাতে করে ডেটার গোপনীয়তা বজায় থাকে, ঠিক আছে? ডেটা কেউ যেন হ্যাক করতে না পারে, অর্থাৎ ডেটা চুরি করতে না পারে। তো মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি হচ্ছে কি? এনক্রিপশন। এটা আমরা জানি, এনক্রিপশন। এনক্রিপশনের সাহায্যে ডেটার মূল ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রূপান্তর করা যায়। আচ্ছা, এরপর অন্য ফরম্যাট থেকে আবার মূল ফরম্যাটে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলা হবে ডিক্রিপশন। এরপরে কোনটি ডিবিএমএস সফটওয়্যার? একটু আগে পড়ে আসছি, একদম শুরুতেই, মানে প্রথম যে এমসিকিউটা পড়ে আসছি, সেটা কি হবে? এমএস অ্যাক্সেস। এটাই কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, মনে রাখবা। এরপরে বলা হচ্ছে ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? এটা একদম এই ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি না এটা, এই প্রশ্নটা। তাহলে কি হবে? শুরুতে আমরা পাবো ফিল্ড, এই যে ফিল্ড, তারপর আমরা পাবো রেকর্ড, তারপর আমরা পাবো টেবিল, তারপর আমরা পাবো ডেটাবেস। তাহলে ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম হচ্ছে এই যে খ, একদম ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে দিছি। এরপর টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? এটা হবে 255, মুখস্থ রাখবা। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 255। টেক্সট অর্থাৎ কোন একটা ফিল্ডের টাইপ আমি দিছি টেক্সট, সেখানে টেক্সট টাইপের ডেটা সংরক্ষিত হবে, সেক্ষেত্রে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 255, ঠিক আছে? ওকে, এরপরে একই ধরনের ডেটা থাকে কোনটিতে? আচ্ছা, তোমরা আগে বিষয়টা মনে রাখবা, সেটা হচ্ছে একটা টেবিলের কলামকে আমরা বলি ফিল্ড, আর একটা টেবিলের রেকর্ডকে আমরা বলি রো। এটা আশা করি তোমরা জানো, ঠিক আছে? তো বলা হচ্ছে যে একই ধরনের ডেটা থাকে কোনটিতে? একই ধরনের ডেটা থাকবে ফিল্ডে। কোথায় থাকবে? ফিল্ডে থাকবে, ঠিক আছে? ফিল্ডে সর্বদা একই ধরনের ডেটা থাকবে, যেমন রোল হলে রোল থাকবে, অ্যাড্রেস হলে অ্যাড্রেস থাকবে। তারপরে যদি ভগ্নাংশ টাইপের ডেটা থাকে, তাহলে সেটা ভগ্নাংশ টাইপের ডেটাই ওই ফিল্ডের মধ্যে থাকবে। এরপর ফোন নাম্বার হলে ফোন নাম্বার থাকবে।
কথা বোঝা গেছে? আর বিভিন্ন ধরনের ডেটা থাকবে রেকর্ডে, বিভিন্ন ধরনের ডেটা থাকবে রেকর্ডে, যেমন রোল নাম্বার থাকবে, নাম থাকবে, জিপিএ থাকবে, কলেজ নেম থাকবে। বিভিন্ন ধরনের ডেটা থাকে রেকর্ডে, আর একই ধরনের ডেটা থাকবে ফিল্ডে, ঠিক আছে, যেটাকে আমরা কলাম বলি। কি বলি? কলাম বলি, ঠিক আছে। ওকে, ফাইন। একই ধরনের ডেটা থাকবে কোথায়? ফিল্ডে। আচ্ছা, এরপরের প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়। অবশ্যই সেটা হাইপার লিঙ্ক। লিঙ্কের কথা বললে আমরা কি বলবো? আমরা বলবো হাইপার লিঙ্ক, ঠিক আছে। এটা একদম সহজ। কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়, সেটা হচ্ছে হাইপার লিঙ্ক। আমরা যদি কোন একটা ফিল্ডে বিভিন্ন ওয়েব পেজের লিংক সংযুক্ত করি, সেখান থেকে আমরা ওই ওয়েব পেজে কিংবা ওয়েবসাইটে আমরা যেতে পারবো। এরপর ডেটাবেসের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? রেকর্ড বাদ দিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই কি হবে? ডিলিট রেকর্ড। কি হবে? ডিলিট রেকর্ড, ডিলিট রেকর্ড, ঠিক আছে। ডিলিট রেকর্ড আমরা একটু মনে রাখবো, ডিলিট রেকর্ড। ওকে। উদ্দীপকের টেবিল হতে যাদের জিপিএ ইকুয়াল 5 তাদের নাম দেখতে এসকিউএল কমান্ড সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট। আচ্ছা, আমরা এখানে নির্দিষ্ট ফিল্ডের সাহায্যে আমরা কি করতে চাচ্ছি? নাম দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো যদি সেই কাজটা আমরা করতে চাই, এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে যাদের জিপিএ 5 তাদের নামই আমি দেখব। তার মানে আমি দেখতে যাচ্ছি নাম, তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যাদের জিপিএ 5 তাদের নামই আমি দেখব। তো সেক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট কলাম দেখতে চাই, নির্দিষ্ট কলাম দেখার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা সিলেক্ট যে কমান্ডটা সেটা ইউজ করি। সিলেক্ট, তারপর কলামের নাম, তারপর ফ্রম শব্দটা আমরা লিখবো, তারপর কোন টেবিল থেকে আমরা দেখবো সেই টেবিলের নামটা লিখবো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এই যে নেম যে কলামটা আছে সে কলামটা দেখতে, অর্থাৎ নেম কলামের মধ্যে কাদের নাম আছে। তবে পরে একটা শর্ত দেওয়া হচ্ছে, শর্ত হচ্ছে তাদের নামে আমি দেখতে চাই যারা শুধুমাত্র জিপিএ 5 পাইছে। ওই টেবিলে প্রত্যেকটা স্টুডেন্টের জিপিএ দেওয়া আছে, যাদের জিপিএ 5 শুধুমাত্র তাদের নামে আমি দেখব, ঠিক আছে। তো যেহেতু আমি নাম দেখব, সেক্ষেত্রে সিলেক্ট, তারপর আমরা কলামের নামটা লিখলাম, মানে আমি কি দেখতে যাচ্ছি? তাদের নাম দেখতে যাচ্ছি। কলামের নামটা আমি লিখলাম কিংবা ফিল্ডের নামটা লিখলাম, তারপর ফ্রম শব্দটা দিব। ফ্রম শব্দটা দেওয়ার পর তারপর কোন টেবিল থেকে দেখব সেই টেবিলের নামটা দিব। এখন একটা কন্ডিশন আছে, কন্ডিশন হচ্ছে ওয়ার জিপিএ ইকুয়াল 5, অর্থাৎ যাদের জিপিএ 5 শুধুমাত্র তাদের নাম। সেক্ষেত্রে আমরা পরের অংশটা কি লিখবো? পরের অংশটা লিখবো, দেখো এভাবে কিন্তু লিখা যায় না। ওয়ার, এই যে আমরা কোটেশন দেখতে পাচ্ছি, এভাবে কোটেশন কিন্তু লিখা যাবে না। এখানে কোটেশন আছে, কোটেশন লিখা যাবে না, সেক্ষেত্রে এটা ভুল। এরপর এটাও ভুল। তারপরে আমরা একটু দেখি, তারপরে কি দেওয়া আছে এই পাশে, এই যে ওয়ার জিপিএ ইকুয়াল 5 তারপর সেমিকোলন, এটা ঠিক আছে। এই যে গ, এই অপশনটা ঠিক আছে। তাহলে আমরা যদি শর্ত সাপেক্ষে নির্দিষ্ট কলাম দেখতে চাই, এখানে যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যাদের জিপিএ 5 শুধুমাত্র তাদের নাম। সেক্ষেত্রে আমরা কমান্ড কিভাবে লিখবো? আমরা লিখবো সিলেক্ট। আমরা যদি শর্ত সাপেক্ষে ডেটা খুঁজতে চাই ফিল্ড থেকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট কমান্ড ব্যবহার করব। সিলেক্ট, ঠিক আছে, সিলেক্ট। তারপরে কি দেখব? নেম দেখব। কলামের নামটা লিখলাম, তারপরে আমরা ফ্রম শব্দটা নিচ থেকে লিখব। ফ্রম কোন টেবিল থেকে? স্টুডেন্ট টেবিল থেকে টেবিলের নামটা লিখব। তারপরে আমি চাচ্ছি শর্ত সাপেক্ষে, আমি যদি অন অ্যাভারেজ মানে নেম, সবার নেম যদি আমি চাই, সবার নেম দেখতে চাইলে সেক্ষেত্রে হবে সিলেক্ট নেম ফ্রম স্টুডেন্ট তারপর সেমিকোলন। কিন্তু আমি সবার নাম দেখতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র জিপিএ 5 যারা পাইছে তাদের নাম, তাদের নাম আমি দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে হবে এখানে ওয়ার, ওয়ার জিপিএ ইকুয়াল 5.00 তারপর সেমিকোলন, ঠিক আছে। ওয়ার জিপিএ ইকুয়াল 5.00 তারপর সেমিকোলন। তো এখানে তুমি কোটেশন এগুলো কিন্তু ইউজ করা যাবে না, অর্থাৎ কমান্ড লিখার ক্ষেত্রে এগুলোর ব্যবহার নাই। তবে কোটেশন মানে ডাবল কোটেশন একটা জায়গায় ইউজ করতে হয়, সেটা হচ্ছে তোমাদেরকে বেসিক ক্লাসে বলছিলাম হয়তো, সেটা হলো যখন তুমি একাধিক শব্দ ইউজ করবা, কোনো আন্ডারস্কোর ইউজ করবা না, সেক্ষেত্রে ওই একাধিক শব্দগুলোকে কোটেশনের মধ্যে রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো এটা মনে রাখবা, যদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা
কোনো কলাম যদি দেখতে চাই, যেমন এখানে বলছে আমাদেরকে যারা জিপিএ 5 পাইছে শুধুমাত্র তাদের নাম, সেক্ষেত্রে আমরা সিলেক্ট কলামের নামটা লিখলাম। কোথেকে দেখবো? ফ্রম স্টুডেন্ট টেবল, মানে স্টুডেন্ট টেবিল থেকে দেখবো। ফ্রম স্টুডেন্ট টেবিলের নামটা লিখলাম ফ্রম লিখে, তারপর ওয়্যার জিপিএ ইকুয়াল 5, তারপর সেমিকোলন। ওকে, আশা করি বুঝছি আমরা। এরপর এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ আমরা জানি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে বলা হচ্ছে আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? একদম প্রথমে পড়ে আসছি না, অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত হচ্ছে আপডেট, অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত হচ্ছে আপডেট। এরপর কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? আচ্ছা, এখানে 4টা ফিল্ড দেওয়া আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ফি আছে, মোবাইল নাম আছে। দেখো নেম হচ্ছে একই হতে পারে, এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে একই হতে পারে, এরপর ফিও কিন্তু একই হতে পারে। তার মানে এই তিনটা কিন্তু প্রাইমারি কি হওয়ার মতো না, অর্থাৎ এই তিনটা ফিল্ড আমরা প্রাইমারি কি হিসেবে কাউন্ট করতে পারবো না। কিন্তু মোবাইল নং এটা প্রাইমারি কি হতে পারে। কেন? প্রত্যেকজনের মোবাইল নং কিন্তু ভিন্ন থাকবে, কখনো মোবাইল নং একই হতে পারে না। সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার করব কোনটা? ঘ। অর্থাৎ এই যে 4টা ফিল্ডের কথা বলছে তার মধ্যে মোবাইল নংটা হচ্ছে কি হতে পারে? প্রাইমারি কি হতে পারে। ওকে, এরপর কোন টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কেন? কতে বলা হচ্ছে রোল ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা, এটা হবে না। এটা কোনো আসলে কারণ হতে পারে না যে রোল ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা তাই বলে সেটাকে আমরা প্রাইমারি কি বলবো, ঠিক আছে? এটা হতে পারে না। এমন হলে তো স্যালারি কিংবা আরো অন্যান্য অনেক ফিল্ড হতে পারে যেগুলো সংখ্যা দিয়ে লেখা হয়, তাই বলে কি আমরা সবগুলোকে প্রাইমারি কি ফিল্ড বলবো? এটা হতে পারে না। এরপর একাধিক ছাত্রের একই রোল হতে পারে না, এটা ঠিক আছে। অর্থাৎ প্রাইমারি কি ফিল্ড যেটা হবে সেখানে একটা ভ্যালু একাধিক থাকতে পারবে না, প্রত্যেকটা ভ্যালু ইউনিক হবে। রোল ফিল্ড পরিবর্তনশীল, আমরা রোল ফিল্ড পরিবর্তন কেনই বা করব? এরপর প্রতি রোলকে ভ্যালু বলে, আমরা জানি একটা টেবিলের প্রত্যেকটা ডেটাকে আমরা ভ্যালু বলি, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ। এরপর 147 বলা হচ্ছে একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? ওয়ান টু মেনি এর ক্ষেত্রে ওয়ান টু মেনি, ঠিক আছে? আচ্ছা, এরপরে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন কিরূপ? মনে রাখবা, যদি বলা হয় ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক কিরূপ, সেক্ষেত্রে অ্যান্সার হবে মেনি টু ওয়ান। আর যদি বলা হয় প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক কিরূপ, সেক্ষেত্রে হবে ওয়ান টু মেনি। এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওয়ান টু মেনি এটা হবে যদি প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হয়। প্রাইমারি কি এর সাথে যদি ফরেন কি এর সম্পর্ক হয় ওয়ান টু মেনি, আর যদি ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হয় সেক্ষেত্রে হবে মেনি টু ওয়ান, ঠিক আছে? ওকে, এরপরে বলা হচ্ছে নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? তাহলে আমি এনক্রিপশন তোমাদেরকে পড়ায় আসছি একটু আগে, সেখানে কি কি ছিল? যেটা আমরা বুঝি সেই ডেটাকে আমরা বলি প্লেন টেক্সট। এরপর অন্য ফরম্যাটে রূপান্তর করলে হচ্ছে সাইফার টেক্সট। এরপর অ্যালগোরিদম, অর্থাৎ এনক্রিপশনটা ধাপে ধাপে কিভাবে কাজ করে। প্যারিটি বিট হচ্ছে এনক্রিপশনের অংশ না, এটা আমরা পড়ে আসছি নাম্বার সিস্টেমে, ঠিক আছে? আস্কি কোডের ক্ষেত্রে, অর্থাৎ আস্কি 7 বিটকে আস্কি 8 বিট করার জন্য আমরা যে অতিরিক্ত বিট প্রদান করি সেটাকে বলা হয় প্যারিটি বিট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেটা এনক্রিপশনের অংশ নয়। এরপরে ডিবিএমএস এর কাজ হলো, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস বলতে বোঝাচ্ছে ডিবি দিয়ে ডেটাবেস, এম দিয়ে ম্যানেজমেন্ট, এস দিয়ে হচ্ছে সিস্টেম। ডিবিএমএস এর কাজ হলো নতুন ডেটা অন্তর্ভুক্ত করা, তথ্যের পুনঃ ব্যবহার বৃদ্ধি করা, ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। তাহলে হবে 1 এবং 3। অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু একই ডেটা বারবার ইউজ করে না, ঠিক আছে? অর্থাৎ ডেটার পুনঃ ব্যবহার বৃদ্ধি করা মানে হচ্ছে একই ডেটা বারবার ব্যবহার করা, ঠিক আছে? এটা কিন্তু ডিবিএমএস এর কাজ না। ডিবিএমএস এর কাজ হচ্ছে নতুন ডেটা অন্তর্ভুক্ত করা এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করা, ঠিক আছে? ওকে, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার। এরপরে
RDBMS সফটওয়্যার হচ্ছে, দেখো এখানে কি কি দেওয়া আছে, RDBMS। RDBMS এর পূর্ণরূপ কি? R দিয়ে হচ্ছে রিলেশনাল, DB দিয়ে ডেটাবেস, M দিয়ে ম্যানেজমেন্ট, S দিয়ে সিস্টেম, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো সফটওয়্যার কোনটা? সফটওয়্যার হচ্ছে MS Access এবং MySQL, MS Access এবং MySQL। ওকে, তারপর ইন্ডেক্সিং এর ফলে ডেটা খুঁজে পাওয়া সহজ হয়, মূল ফাইলের কোনো রূপ পরিবর্তন হয় না, ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়। আচ্ছা, এটা আসছে মূলত ইন্ডেক্সিং টপিক থেকে। তো তোমরা একটু মনে রাখবা, তোমাদের সিলেবাস থেকে কিন্তু ইন্ডেক্সিং এবং সর্টিং এই টপিকগুলো বাদ দেওয়া হয়েছে। তো যেহেতু এগুলো সিলেবাসে নাই, এগুলো থেকে আমাদের এমসিকিউ এবং সিকিউ আসবে না, আমরা এগুলো স্কিপ করব। তারপরেও যেহেতু আছে, আমি তোমাদেরকে অ্যান্সার করে দিচ্ছি, বাট তোমাদের পরীক্ষায় এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না যেহেতু সিলেবাসে নাই। ইন্ডেক্সিং এর ফলে ডেটা খুঁজে পাওয়া সহজ হয়, মূল ফাইলের কোনো রূপ পরিবর্তন হয় না, এটা ঠিক আছে। আমরা যখন ইন্ডেক্স ফাইল তৈরি করি তখন মূল যে ফাইলটা, টেবিলটা, সেটা অপরিবর্তিত রেখে নতুন একটা টেবিল তৈরি করি, ঠিক আছে। এরপর ডেটা এন্ট্রিতে বেশি সময় প্রয়োজন হয়, তিনটাই হচ্ছে কারেক্ট। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, সেবার মান হ্রাস পাবে। এটা পড়েই বোঝা যাচ্ছে 1 এবং 2 হচ্ছে সঠিক। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে। আচ্ছা, প্রথম কথা, কোন কোন ফিল্ডের উপরে সর্টিং করা যায় না? আবার বলতেছি, সর্টিং কিন্তু তোমাদের সিলেবাসে নাই, তারপরে আমি অ্যান্সার করে দিচ্ছি। দেখো, যে ফিল্ডের মধ্যে মেমো টাইপের ডেটা থাকবে, মেমো মেমো মানে হচ্ছে যেখানে লং টেক্সট থাকবে, সেন্টেন্স থাকবে। যদি আমরা কোন একটা ফিল্ডে লং টেক্সট, যেমন মন্তব্য হতে পারে, ঠিক আছে, যেখানে এক বা একাধিক শব্দ থাকবে, সে ধরনের ফিল্ডের উপরে কিন্তু সর্টিং করা যায় না। এরপর কোন ফিল্ডে যদি আমরা হাইপার লিঙ্ক টাইপের ডেটা রাখি, হাইপার লিঙ্ক, ঠিক আছে, সেই ফিল্ডের উপরে সর্টিং করা যাবে না। কোন ফিল্ডে যদি OLE অবজেক্ট থাকে, OLE অবজেক্ট বলতে বোঝাচ্ছে বেসিক্যালি কোন ফিল্ডে যদি ছবি, গ্রাফ ইত্যাদি টাইপের ডেটা থাকে, সেটার উপরে সর্টিং করা যাবে না। তাহলে এই তিনটা ফিল্ডের উপর সর্টিং করা যাবে না। তাহলে কি হবে অ্যান্সার? টেক্সট হবে, কারেন্সি হবে। এই দুইটা ফিল্ডের উপরে সর্টিং করা যায়, কিন্তু OLE অবজেক্ট এই টাইপের ফিল্ডের উপর সর্টিং করা যায় না। ওকে, এরপরে কোয়েরি ভাষার উদাহরণ হচ্ছে, আমরা জানি কোয়েরি এর বিভিন্ন ভাষা আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোয়েরি বাই এক্সাম্পল, QBE, এটার পূর্ণরূপ হচ্ছে কোয়েরি বাই এক্সাম্পল, এটা সঠিক। এরপর SQL, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে, এটাও সঠিক। এরপর কোয়েরি ল্যাঙ্গুয়েজ, QUE হচ্ছে কোয়েরি এলডিএ ল্যাঙ্গুয়েজ, এটাও ঠিক আছে। তাহলে সবগুলাই সঠিক, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখবা। এরপর ডেটাবেস সাজানোর প্রক্রিয়া হলো সর্টিং, ইন্ডেক্সিং, কোয়েরি। আচ্ছা, তিনটা অপশন দেওয়া আছে। ডেটাবেস সাজানোর প্রক্রিয়া হচ্ছে সর্টিং, ঠিক আছে। যখন আমরা নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী একটা টেবিলের রেকর্ডগুলোকে সাজাবো, সেটাকে বলা হচ্ছে সর্টিং। আর যদি আমরা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ডেটা খুঁজতে চাই, সেটাকে বলা হয় কোয়েরি। সেটাকে কি বলা হয়? কোয়েরি। যদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আমরা ডেটা খুঁজতে চাই, সেটাকে বলা হবে কোয়েরি। কথা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র সর্টিং। যদি বলা হয় ডেটাবেস সাজানোর প্রক্রিয়া কি, তাহলে সেটা হবে কি সর্টিং। তবে এটা কিন্তু সিলেবাসে নাই, সর্টিং, ইন্ডেক্সিং এই টপিকগুলো সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। ইন্ডেক্স করা যায় একটি ফিল্ডের উপর, দুইটি ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপর, সবগুলোই কারেক্ট, ঠিক আছে, সবগুলোর উপরই ইন্ডেক্স করা যায়। এরপর নিচের উদ্দীপকের আলোকে 158 ও 159 নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু আগে প্রশ্নটা দেখি। এখানে তিনটা ফিল্ড আছে, আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, ডিস্ট্রিক্ট আছে, ঠিক আছে। আইডি আছে যেখানে 1001, 1002, 1003 তিনটা ডেটা আছে। বলা হচ্ছে উদ্দীপকের আইডি ফিল্ডটি হলো, উদ্দীপকের মধ্যে আইডি ফিল্ড, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইউনিক ডেটা, একটার সাথে একটার কোনো মিল নাই। তাহলে অবশ্যই এটা প্রাইমারি কি হতে পারে, এই টেবিলে অবশ্যই এটা প্রাইমারি কি, ঠিক আছে। এরপর বলা হচ্ছে ফরেন কি। ফরেন কি কখন আমরা বলি? যখন কোনো টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে সাধারণ কি এর মতো ব্যবহার হয়, তখন সেটাকে আমরা বলি ফরেন কি। তো এখানে তো আর কোনো টেবিল আমরা দেখতে পাচ্ছি না, সেহেতু আমরা এটাকে ফরেন কি বলতে পারবো না। এরপরে নিউমেরিক ডেটা,
অর্থাৎ কোন টেবিলের মধ্যে যদি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ টাইপের ডেটা থাকে সেটাকে আমরা বলি নিউমেরিক ডেটা। ঠিক আছে, তাহলে এখানে 1 এবং 3 হচ্ছে সঠিক। ওকে, তারপরে বলা হচ্ছে 159 ফেনী জেলার আইডি 1002 শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে কিসের মাধ্যমে? অর্থাৎ এই যে 1002 যেটা আছে, যার জেলা হচ্ছে ফেনী, তাকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে কিসের মাধ্যমে চিহ্নিত করা যাবে? সর্টিং, সার্চিং, ইন্ডেক্সিং, কোয়েরি। যদি আমরা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে চাই অবশ্যই আমাদের কিন্তু কি করতে হবে? কোয়েরি ব্যবহার করতে হবে। কোয়েরি এর মাধ্যমে আমরা নির্দিষ্ট ডেটা খুঁজে বের করতে পারি। ঠিক আছে, তাহলে সর্টিং, সার্চিং, ইন্ডেক্সিং একটা হবে না, অ্যান্সার হবে কোয়েরি। এরপরে বলা হচ্ছে উদ্দীপকটি পড়ো এবং 160 ও 161 নং প্রশ্নের উত্তর দাও। একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। তার মানে তিনি চাচ্ছেন যে তিনি কি করবেন? ডেটাবেজের মাধ্যমে তিনি তার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর যে ডেটা আছে সেগুলো সংরক্ষণ করবেন এবং এরপরে যারা দুর্বল শিক্ষার্থী, যাদের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তাদেরকে তিনি আলাদাভাবে উপস্থাপন করবেন। তাহলে যদি শর্ত সাপেক্ষে কোনো টেবিল থেকে আমরা ডেটা উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট কোয়েরি ব্যবহার করি। ঠিক আছে, অর্থাৎ কোয়েরি এর মাধ্যমেই সেটা করা যাবে। শর্ত সাপেক্ষে ডেটা যদি আমরা উপস্থাপন করি সেটা অবশ্যই কোয়েরি এর সাহায্যে করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কোয়েরি। তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? তালিকা প্রদর্শনের পদ্ধতি হচ্ছে কোয়েরি। সর্টিং, ইন্ডেক্সিং, এনক্রিপশন এগুলো একটাও হবে না। কেন হবে না সেটা তোমরা জানো। সর্টিং মানে হচ্ছে নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী রেকর্ডগুলোকে সাজানো। ইন্ডেক্সিং মানে হচ্ছে মূল টেবিলটা অপরিবর্তিত রেখে নতুন একটি টেবিল বা ফাইল তৈরি করা যাতে করে খুব সহজে টেবিল থেকে রেকর্ড শনাক্ত করা যায়। আর এনক্রিপশন মানে হচ্ছে ডেটার যে মূল ফরম্যাটটা আছে সে ফরম্যাট থেকে অন্য একটা ফরম্যাটে রূপান্তর করা যাতে করে ডেটার গোপনীয়তা রক্ষা করা যায়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেওয়া যাবে, তথ্যসমূহের যে কোনো ধরনের বিন্যাস সম্ভব হবে, অতি দ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে। সবগুলোই সঠিক। ঠিক আছে, পড়েই বোঝা যাচ্ছে। এরপরে বলা হচ্ছে নিচের উদ্দীপক অনুসারে 162 ও 63 নং প্রশ্নের উত্তর দাও। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা টেবিল আছে, টেবিল এ এবং টেবিল বি। তো টেবিল এ এর মধ্যে রোল আছে, নেম আছে, ডিস্ট্রিক্ট আছে। টেবিল বি এর মধ্যে রোল আছে, সেকশন আছে, জিপি আছে। ঠিক আছে, বলা হচ্ছে টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের? দেখো এখানে রোল হচ্ছে আমরা ধরলাম প্রাইমারি কি, যেহেতু সম্পর্ক তৈরি করব সেহেতু এটা হয়ে যাবে ফরেন কি। ঠিক আছে, তো প্রত্যেকটা রেকর্ডের সাথে প্রত্যেকটা রেকর্ডের সম্পর্ক, যেমন এখানে রোল 1, এখানেও আছে রোল 1, তাহলে এই রেকর্ডের সাথে এই রেকর্ডের সম্পর্ক, এই রেকর্ডের সাথে এই রেকর্ডের সম্পর্ক। তো যদি আমরা দেখি যে একাধিক টেবিলের মধ্যে প্রত্যেকটা রেকর্ডের সাথে প্রত্যেকটা রেকর্ডের সম্পর্ক করা যায় সেটাকে আমরা বলবো ওয়ান টু ওয়ান রিলেশন। 163 নম্বরে বলা হচ্ছে টেবিল এ এর ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর এ থেকে জেড সর্টিং করলে রোল ফিল্ডের মানের ক্রম হবে। আচ্ছা, এর মানে আমরা ডিস্ট্রিক্ট ফিল্ডের উপরে, ডিস্ট্রিক্ট যে ফিল্ড সেই ফিল্ডের উপরে সর্টিং করব এ থেকে জেড অনুযায়ী। তাহলে এই ফিল্ডে যদি এ দিয়ে কোনো ডেটা থাকে ওই রেকর্ডটা আগে চলে আসবে, বি দিয়ে যদি কোনো ডেটা থাকে সে রেকর্ডটা আগে চলে আসবে, সি দিয়ে থাকলে সেটা আগে চলে আসবে। ঠিক আছে, তো আমরা যদি এ থেকে জেড অনুযায়ী ডিস্ট্রিক্ট ফিল্ডের যে ডেটাগুলো আছে সেগুলোকে দেখি, এখানে এ বি যেহেতু নাই তাহলে সি আছে, তার মানে সি এর যে রেকর্ডগুলো আছে সেগুলো আগে চলে আসবে। ঠিক আছে, তো সি দিয়ে কুমিল্লা আছে, সি দিয়ে চিটাগং আছে। তাহলে এখানে আমরা বলতে পারি সিকোয়েন্সটা এমন হতে পারে, কেমন হতে পারে? কুমিল্লা এই রেকর্ডটা আগে চলে আসবে, যেহেতু আমরা এ বি সি অনুযায়ী রেকর্ডগুলোকে সাজাচ্ছি এই ফিল্ডের উপর ভিত্তি করে। তারপর চিটাগং আসবে, তারপরে ডি ঢাকা আসবে, তারপরে আসবে হচ্ছে কুমিল্লা। কথা বুঝে গেছে? তো রেকর্ড যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু রোল নম্বর চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি কুমিল্লা আগে চলে যায় তাহলে কুমিল্লা এই রেকর্ডের রোল নম্বর হচ্ছে 2, এটা আগে চলে গেল। তারপর চিটাগং, এটার রেকর্ড নম্বর হচ্ছে কত? 4, এরপর হচ্ছে এটা চলে আসলো। তারপর ঢাকা, এটার রেকর্ড নম্বর হচ্ছে 1, এটা চলে আসলো। ঠিক আছে, এরপর এরপর কি আছে? রংপুর, সরি এটা আমি 2 লিখে ফেলছি, রংপুর, রংপুর হচ্ছে 3। ঠিক আছে, এই যে 3।
তো এই ক্রমটা এখানে আছে কিনা দেখো, মানে এক কথায় রোল নম্বর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ রেকর্ড নম্বর গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি ডিস্ট্রিক্ট ফিল্ডের উপর ভিত্তি করে সর্টিং করতেছি এই কারণে। ঠিক আছে, এটা আছে কিনা দেখো। 2 3 4 1 এটা হবে না। 4 2 1 3, 4 মানে হচ্ছে চিটাগং। ঠিক আছে, তারপর 2 মানে কুমিল্লা, 1 মানে ঢাকা, 3 মানে রংপুর। এটা ঠিক আছে কিন্তু, হ্যাঁ আমরা এটাকে রাখতে পারি। ঠিক আছে, আগে চিটাগং আছে, তারপর কুমিল্লা আছে, তারপরে হচ্ছে ঢাকা আছে, তারপর রংপুর আছে, অর্থাৎ সি ডি তারপর আর আসছে। ঠিক আছে, ওকে এটা রাখতে পারি। এরপর গতে আছে 3 রংপুর, আর দিয়ে তো শুরু হবে না যেহেতু সি আছে, এটাও বাদ। ঘতে আছে চিটাগং, ফাইন, সি আছে। তারপরে 3 মানে রংপুর, সি এর পরে তো আরো একটা সি আছে কুমিল্লা, সেটা আসবে না, তো সেটা যেহেতু আসে না এটাও বাদ। তাহলে এখানে আছে চিটাগং, কুমিল্লা, ঢাকা, রংপুর। তো আমরা যদি চিটাগং, কুমিল্লা, ঢাকা, রংপুর এভাবে করে রেকর্ডগুলোকে সাজাই এ বি সি ডি এই সিরিয়াল অনুযায়ী, সেক্ষেত্রে রোল নম্বরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমরা এই সিকোয়েন্সটা পাচ্ছি আর কি। ঠিক আছে, আমরা ধরছিলাম এটা, এটা যেহেতু এখানে পাচ্ছি না, আমরা এটা পাচ্ছি, তাহলে এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি যতগুলো এমসিকিউ করালাম প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে তোমরা বুঝছো, আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এখন আমরা দেখব এই অধ্যায় থেকে আসা 19 সালের সকল বোর্ডের সিকিউ প্রশ্নগুলোর সমাধান। সিকিউ প্রশ্নগুলো সমাধান করার আগে তোমাদেরকে একটু বলে রাখি, সিকিউতে মূলত গ ঘ প্রশ্নে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। গ ঘ এর জন্য যে 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট, এই 3টা টপিকের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। টপিকগুলো একটু দেখে নাও। প্রথমটা হচ্ছে ডেটা টাইপ। উদ্দীপকের মধ্যে একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলোর ডেটা টাইপ তোমাকে ব্যাখ্যা করতে বলবে। দ্বিতীয় হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ। উদ্দীপকের মধ্যে 2টা টেবিল আছে, সেই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কিনা সেটা ব্যাখ্যা করতে বলবে, অর্থাৎ টেবিলগুলোর মধ্যে কি 1-to-1 রিলেশন, নাকি 1-to-many রিলেশন, নাকি many-to-many রিলেশন, সেটা ব্যাখ্যা করতে বলবে। এরপরে 3 নম্বর হচ্ছে এসকিউএল ভাষা, অর্থাৎ এসকিউএল এই ভাষার সাহায্যে টেবিল তৈরি করা, কলাম যুক্ত করা, কিংবা আমরা টেবিলের নাম পরিবর্তন করতে পারি, কিংবা রেকর্ড ইনসার্ট করতে পারি, ইত্যাদি কাজগুলো আমরা করব। ঠিক আছে, তো গ ঘ প্রশ্নের জন্য এই 3টা টপিক খুবই ইম্পর্টেন্ট। যারা এই 3টা টপিক এখনো ভালোভাবে পড়োনি, এই 3টা টপিক ভালো করে পড়ে ফেলবে, ক্লিয়ার করে ফেলবে, তাহলে অবশ্যই তুমি গ ঘ প্রশ্ন অ্যান্সার করতে পারবে। আর এই ক্লাসটা দেখলে বুঝতে পারবে আসলে কিভাবে তুমি অ্যান্সার করবে। তাছাড়া এই অধ্যায়ের সম্পূর্ণ বেসিক ক্লাসটা এই প্লেলিস্টে পেয়ে যাবে, এই প্লেলিস্ট থেকে সম্পূর্ণ বেসিক ক্লাসটা করে ফেলতে পারবে। ঠিক আছে, এবার আসো ক খ প্রশ্নের জন্য কি করবে। জ্ঞানমূলক প্রশ্ন এবং উদ্ভাবন প্রশ্নের জন্য তোমরা কি করবে। জ্ঞানমূলক প্রশ্ন এবং উদ্ভাবন প্রশ্নের জন্য বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভালোভাবে তোমরা দেখে ফেলবে। তাছাড়া একটা কাজ করতে পারো, আমার যে শীটটা আছে এই শীটের বেসিকের পরে টপিক ভিত্তিক উদ্ভাবন প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে উত্তর সহ। বিগত বছরের যে যে টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো উত্তর সহ দেওয়া আছে, পাশাপাশি সম্ভাব্য যে প্রশ্নগুলো যেগুলো আসতে পারে সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এই লেকচার শিট থেকে তোমরা যদি জ্ঞানমূলক প্রশ্ন এবং উদ্ভাবন প্রশ্নগুলো টপিক ভিত্তিক পড়ে ফেলো, ইনশাল্লাহ সেগুলোর মধ্যেই আসবে, সেগুলো বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, লেকচার শিটটা পাওয়ার জন্য তোমরা যে কাজটা করবে, এইচএসসি হেল্পলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে চলো এবার আমরা সরাসরি প্রশ্ন সমাধান করি। প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে 2টা টেবিল আছে, টেবিল 1, টেবিল 2। ঠিক আছে, আমাদেরকে গ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। এই প্রশ্নটা দেখবা বারবার আসবে। একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর ডেটা টাইপ তোমাকে বর্ণনা করতে বলবে। এই প্রশ্নের উত্তরটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, অন্যান্য যে কোনো প্রশ্ন খুব সহজে সমাধান করতে পারবে। ঠিক আছে, টেবিল 1-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা ফিল্ড আছে, রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ। আমরা এই প্রশ্নের উত্তর করার সময় যে কাজটা করব, আমরা একটা টেবিল অঙ্কন করব, টেবিলের মধ্যে আমরা 3টা কলাম নিব। কয়টা কলাম? 3টা কলাম আমরা নিব। ঠিক আছে, 3টা কলাম। এরপরে প্রথম যে কলামটা সেখানে আমরা লিখব ফিল্ড, এরপরে দ্বিতীয় যে কলামটা সেখানে আমরা লিখব ডেটা, ডেটা টাইপ, তৃতীয় কলামটা হবে ব্যাখ্যা। ঠিক আছে, ওকে
তাহলে যখন আমাকে বলবে কোন একটা টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করতে, এমন প্রশ্ন যখন আমাকে করবে, আমি একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার পর 3টা কলাম করব। একটা কলামের মধ্যে টেবিলের ফিল্ডগুলোর নাম লিখব, পাশে আমরা ডেটা টাইপ লিখব, এর পাশে আমরা ব্যাখ্যা লিখব। ঠিক আছে? ওকে, এখানে কয়টা ফিল্ড আছে? 5টা ফিল্ড আছে। আমরা ডেটাবেজের ক্ষেত্রে কলামকে ফিল্ড বলি, এটুকু আশা করি তোমরা জানো। ডেটাবেজের ক্ষেত্রে আমরা কলামকে কি বলি? ফিল্ড বলি। 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, প্রথম যে ফিল্ড সেটা হচ্ছে রোল, দ্বিতীয় ফিল্ড হচ্ছে নেম, তৃতীয় ফিল্ড হচ্ছে ডেট অফ বার্থ, আমি সংক্ষেপে লিখতেছি DOB, এরপরে আছে ক্লাস, এরপরে আছে গ্রুপ। ঠিক আছে? ওকে, 5টা ফিল্ড আছে, 5টা ফিল্ড আমরা লিখে ফেললাম। এখন কোন ফিল্ডে কি ধরনের ডেটা আছে, ডেটা টাইপ আমাদের লিখতে হবে। রোল ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যা টাইপের ডেটা আছে, পূর্ণ সংখ্যা। তাহলে এটার টাইপ হবে ইন্টিজার। টাইপ কি হবে? ইন্টিজার। ইন্টিজার। কোন ফিল্ডের টাইপ যদি ইন্টিজার হয়, ওই ফিল্ডের মধ্যে আমরা পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সকল ধরনের ডেটা সংরক্ষণ করতে পারি। পাশাপাশি ওই ফিল্ডের উপরে গাণিতিক কাজ করা যাবে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করা যাবে। এই কথাটা ব্যাখ্যার জন্য পাশে লিখে দিবা। ঠিক আছে? এরপরে নেম, আমরা দেখতে পাচ্ছি নেম ফিল্ডের মধ্যে টেক্সট আছে। তাহলে নেম ফিল্ডের ডেটা টাইপ হবে টেক্সট। কি হবে? টেক্সট। আমরা বলবো কোন ফিল্ডের টাইপ যদি টেক্সট হয়, কোন ফিল্ডের ডেটা টাইপ যদি টেক্সট হয়, ওই ফিল্ডের মধ্যে আমরা সংখ্যা, বর্ণ, চিহ্ন, প্রতীক ইত্যাদি ধরনের ডেটা সংরক্ষণ করতে পারি। তবে সেখানে যদি সংখ্যা ব্যবহার করা হয়, সংখ্যা সংরক্ষণ করা হয়, সেটার উপর গাণিতিক কাজ করা যাবে না, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো করা যাবে না। ওকে, এরপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের মধ্যে পূর্ণ সংখ্যা আছে, তাই না? এখন দেখো, ডেট অফ বার্থ এটার টাইপ তুমি অনেক কিছু দিতে পারো। ডেট অফ বার্থ এটার টাইপ তুমি টেক্সট দিতে পারো। প্রশ্ন হচ্ছে স্যার টেক্সট কেন দিব? এখানে তো সংখ্যা আছে। দেখো, ডেট অফ বার্থের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপরে গাণিতিক কাজ করার কোনো দরকার নেই। জাস্ট এগুলো ডেট, এগুলো জাস্ট সংখ্যা, এগুলোর উপর কোনো গাণিতিক অপারেশন করতে হবে না। তো টেক্সট টাইপের যদি কোনো ফিল্ড হয়, কোনো ফিল্ডের ডেটা টাইপ যদি টেক্সট হয়, সেখানে তুমি সংখ্যা রাখতে পারবা, সংখ্যা টাইপের ডেটা সংরক্ষণ করতে পারবা, কোনো অসুবিধা নেই। তবে সেটার উপর যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো করা যাবে না আর কি। ঠিক আছে? তাহলে আমরা ডেট অফ বার্থ এই ফিল্ডের ডেটা টাইপ টেক্সট বলতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা চাইলে এটার টাইপ নিউমেরিক বলতে পারি। নিউমেরিক, নিউমেরিক মানে হচ্ছে কোনো একটা ফিল্ডের ডেটা টাইপ যদি নিউমেরিক হয়, তাহলে ওই ফিল্ডের মধ্যে তুমি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিংবা তুমি ভগ্নাংশ, যে কোনো ধরনের ডেটা সংরক্ষণ করতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবং সেটার উপর গাণিতিক কাজ করা যাবে। আবার আমরা চাইলে ইন্টিজারও বলতে পারি। ইন্টিজার, ইন্টিজার কোনো অসুবিধা নেই, কারণ এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা 3টা টাইপ লিখতে পারতেছি। তো তুমি অবলিক দিয়ে দিয়ে লিখে দিবা, কিংবা তুমি যদি একটা টাইপ লিখো তাও কোনো অসুবিধা নেই। অর্থাৎ ডেট অফ বার্থ ফিল্ডের ডেটা টাইপ তুমি যদি একটা লিখো তাও কোনো অসুবিধা নাই, অবলিক দিয়ে তুমি 3টা লিখলে তাও কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বাট কেন লিখা যাচ্ছে সেটা তোমাদেরকে আমি বললাম। ডেট অফ বার্থের মধ্যে হচ্ছে কি থাকবে? ডেট থাকবে। তো আমরা টেক্সটের মধ্যে সংখ্যা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আবার নিউমেরিক যদি হয়, সেখানে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব ধরনের ডেটা সংরক্ষণ করা যায়। তো এখানে পূর্ণ সংখ্যা আছে, কোনো অসুবিধা নেই। যদি এই ফিল্ডের ডেটা টাইপ ইন্টিজার হয়, তাও কোনো অসুবিধা নাই, এখানে পূর্ণ সংখ্যা আছে। কথা বুঝে গেছে? ওকে, ফাইন। তো পাশে লিখে দিবা এই যে যদি কোনো একটা ফিল্ডের ডেটা টাইপ টেক্সট হয়, সেখানে বর্ণ, সংখ্যা, প্রতীক, চিহ্ন ইত্যাদি টাইপের ডেটা সংরক্ষণ করা যায়। আর কোনো ফিল্ডের ডেটা টাইপ যদি নিউমেরিক হয়, সেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ সব ধরনের ডেটা সংরক্ষণ করা যায়। ইন্টিজার হলে সেখানে পূর্ণ সংখ্যা টাইপের ডেটা সংরক্ষণ করা যায়, অর্থাৎ সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, সেটার উপর গাণিতিক কাজ করা যায়। ঠিক আছে? ওকে, ক্লাস, ক্লাসের টাইপ কি হবে? এই যে ক্লাস যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে টেক্সট। এরপর গ্রুপ যেটা আছে, সেটার ডেটা টাইপ কি হবে? টেক্সট। ঠিক আছে? তো পাশে তোমরা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যাটা লিখে দিবা, সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটা লিখবা। এরপরে তুমি আরো একটু বিস্তারিতভাবে যদি লিখতে চাও, এখানে কি কি আছে? ইন্টিজার আছে, টেক্সট আছে, নিউমেরিক আছে। 3টা টাইপ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে 3টা টাইপ আমরা দেখতে পাচ্ছি।
অর্থাৎ 5টা ফিল্ড, এই 5টা ফিল্ডের মধ্যে বেসিক্যালি ইউনিক টাইপ আছে 3টা, একটা ইন্টিজার, একটা টেক্সট, একটা নিউমেরিক। তুমি চাইলে নিচে এগুলোর প্রত্যেকটা আরো একটু বিস্তারিত ব্যাখ্যা লিখতে পারো, ইন্টিজার, তারপর টেক্সট, তারপর নিউমেরিক। কথা বুঝছো? তো আশা করি যদি তোমাকে প্রশ্ন করা হয় কোনো একটা টেবিল দেওয়া আছে, ওই টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলো ডেটা টাইপ বর্ণনা করো, তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, একটা টেবিল তৈরি করবা, টেবিলের মধ্যে 3টা কলাম দিবা, একটা কলামে ফিল্ডগুলো লিখবা, পাশের কলামে ডেটা টাইপ লিখবা, এর পাশের কলামে একটা সংক্ষিপ্ত বর্ণনা লিখবা, এরপরে তুমি একটু বিস্তারিত ব্যাখ্যা পরে করে দিবা। ঠিক আছে, ওকে। এখন আমরা ঘ প্রশ্ন অ্যান্সার করব। ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে টেবিল 1 এবং টেবিল 2 আমাদেরকে বলছে এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে কিনা। আমরা জানি একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কিছু শর্ত আছে, আগে শর্তগুলো এখানে বিদ্যমান কিনা দেখতে হবে। প্রথম শর্ত হচ্ছে কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ড থাকতে হবে। ঠিক আছে, দেখি আমরা কমন ফিল্ড আছে কিনা। টেবিল 1 এর মধ্যে রোল একটা ফিল্ড আছে, টেবিল 2 এর মধ্যে রোল একটা ফিল্ড আছে। তাহলে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে একটা কমন ফিল্ড আছে। ওকে, কমন ফিল্ড পাওয়া গেছে। এরপরে কমন ফিল্ডের নাম, এরপর ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ একই হতে হবে। তো দেখো আছে কিনা। এই যে কমন ফিল্ড, এটার নাম ঠিক আছে, এরপর এটার ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, এটার ডেটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা, ফিল্ড সাইজ একই, সবকিছু মিল আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেছে। 3 নম্বর শর্তটা হচ্ছে অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে, অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। ঠিক আছে, একাধিক টেবিলে থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে। তো আমরা টেবিল 1 এর মধ্যে রোল দেখতে পাচ্ছি একটা প্রাইমারি কি, টেবিল 2 এর মধ্যে দেখতে পাচ্ছি রোল একটা প্রাইমারি কি। দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে, কোনো অসুবিধা নাই। তবে সম্পর্ক স্থাপন করার পরে আমরা যদি টেবিল 1 এর রোল ফিল্ডটাকে প্রাইমারি কি হিসাব করি, টেবিল 2 এর যে রোল ফিল্ডটা সেটা তখন ফরেন কি হয়ে যাবে সম্পর্ক স্থাপন করার পরে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদেরকে যখন প্রশ্ন করা হবে যে উদ্দীপকের টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে কিনা, আমরা যে কাজটা করব, আমরা বলবো একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কিছু শর্ত আছে। প্রথমটা হচ্ছে কমন ফিল্ড থাকতে হবে, দ্বিতীয় হলো কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ এবং ফিল্ড সাইজ একই হতে হবে, এরপরে প্রাইমারি কি থাকতে হবে। ঠিক আছে, অন্তত একটি টেবিলে প্রাইমারি কি থাকতে হবে, এই শর্তগুলো লিখব। লেখার পরে তারপর বলবো টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে কমন ফিল্ড হলো রোল, যার ডেটা টাইপ, নাম, ফিল্ড সাইজ একই, এবং টেবিল 1 এবং টেবিল 2 এর প্রাইমারি কি হলো রোল। তো আমরা বলবো যেহেতু সবগুলো শর্ত টেবিল দ্বয়ের মধ্যে বিদ্যমান, সুতরাং টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাবে। ঠিক আছে, কেন সম্পর্ক স্থাপন করা যাবে সেটা আগে ব্যাখ্যা করলাম। এরপরে টেবিল 1 এবং টেবিল 2 তোমরা অঙ্কন করবা, অঙ্কন করার পর অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তারপরে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে কি ধরনের সম্পর্ক, 1 to 1 সম্পর্ক নাকি 1 to many সম্পর্ক নাকি many to many সম্পর্ক, সেটা হচ্ছে দেখিয়ে দিবা। কেমনে দেখাবা, দেখো অঙ্কন করার পরে তুমি দেখবা টেবিল 1 এর এই যে 101 যে রেকর্ডটা আছে সেটার সাথে টেবিল 2 এর 101 রেকর্ডের কি আছে, মিল আছে। ঠিক আছে, এরপর 102 রেকর্ডের সাথে 102 রেকর্ডের মিল আছে, 103 রেকর্ডের সাথে 103 রেকর্ডের মিল আছে, 104 রেকর্ডের সাথে 104 রেকর্ডের মিল আছে, 105 এই রেকর্ডের সাথে 105 রেকর্ডের মিল আছে। তো আমরা জানি একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের যদি সম্পর্ক হয়, একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের যে সম্পর্ক হয় তাকে বলা হয় 1 to 1 রিলেশন। সুতরাং টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে কি ধরনের সম্পর্ক, 1 to 1 সম্পর্ক, 1 to 1 সম্পর্ক, 1 to 1 রিলেশন। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝলাম। দেখো ঢাকা বোর্ড 19-এ মূলত প্রশ্ন আসছে, গ প্রশ্নটা
ডেটা টাইপের বর্ণনা, আর ঘ প্রশ্নটা হচ্ছে ডেটাবেস রিলেশনশিপ। আশা করি আমরা পারবো, ঠিক আছে। ওকে, এরপর দেখো পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরের প্রশ্নে বলা হচ্ছে রাজশাহী বোর্ড 19 টেবিল 1 টেবিল 2 দুইটা টেবিল আছে। আমাদেরকে বলা হচ্ছে টেবিল 2 এ ডেট নামে নতুন একটি ফিল্ড সংযোজনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। এই যে টেবিল 2 যেখানে কাস্টমার আইডি, রুম, র্যান্ট, তিনটা ফিল্ড আছে, অর্থাৎ তিনটা কলাম আছে। আমাদেরকে পাশে নতুন আরো একটা কলাম যুক্ত করতে হবে, অর্থাৎ ফিল্ড যুক্ত করতে হবে, সেটা হচ্ছে ডেট। তো আমরা জানি যদি আমরা কলাম নিয়ে কাজ করতে চাই কিংবা টেবিল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে ডিডিএল এর যে কমান্ডগুলো আছে সেগুলো ইউজ করতে হয়। ডিডিএল এর মধ্যে কি কি কমান্ড আছে? ক্রিয়েট কমান্ড আছে, ঠিক আছে, ক্রিয়েট কমান্ড আছে যার মাধ্যমে টেবিল তৈরি করি। তারপর অল্টার কমান্ড আছে, অল্টার কমান্ড যার মাধ্যমে আমরা কি করি, আমরা কলাম যুক্ত করি, অ্যাড কলাম, অ্যাড কলাম, ঠিক আছে। তারপর আমরা কলামের নাম পরিবর্তন করতে পারি, রিনেম, রিনেম কলাম। তারপরে আমরা টেবিলের নাম পরিবর্তন করতে পারি, রিনেম, রিনেম ট্যাবল, ঠিক আছে, রিনেম ট্যাবল। ওকে ফাইন। এরপরে ড্রপ একটা কমান্ড আছে যার সাহায্যে আমরা ডেটাবেস থেকে টেবিল মুছে ফেলতে পারি। তো ডিডিএল এর কমান্ডগুলো যেহেতু টেবিল এবং কলাম নিয়ে কাজ করে, আমরা দেখতে পাচ্ছি যদি কলাম যুক্ত করতে হয় অল্টার কমান্ডটা ইউজ করতে হবে, এটার সাহায্যে আমাদের কলাম যুক্ত করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে? এই যে গ প্রশ্নটার উত্তর কি হবে? একদম সহজ। আমরা কি করব, আমরা লিখব অল্টার। আমি কিন্তু এসকিউ লাইট এ সফটওয়্যারের সাহায্যে দেখাচ্ছি, এসকিউ লাইট সফটওয়্যারের সাহায্যে, ঠিক আছে। আবার এটা তুমি চাইলে মাই এসকিউএল কিংবা এমএস অ্যাক্সেস এগুলোর সাহায্যে করতে পারো, কোনো অসুবিধা নেই। গাইডে দেখবা যে বিভিন্ন সফটওয়্যারের সাহায্যে উত্তর দেওয়া আছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এসকিউ লাইট অনুযায়ী। তোমার কাছে যদি মাই এসকিউএল কিংবা এমএস অ্যাক্সেস সহজ মনে হয় তুমি সেটা সাহায্য করবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। অল্টার, এরপর ট্যাবল শব্দটা যুক্ত করতে হবে। যেহেতু ডিডিএল এর কমান্ডগুলো ট্যাবল নিয়ে কাজ করে, অল্টার শব্দের পরে অবশ্যই ট্যাবল শব্দটা যুক্ত করবা। এরপরে কোন টেবিলে তুমি ফিল্ড সংযোজন করবা? টেবিল 2, ঠিক আছে, টেবিল 2 এর মধ্যে আমরা লিখব ট্যাবল আন্ডারস্কোর 2। আন্ডারস্কোর না দিলে কিন্তু এটাকে কোটেশনের মধ্যে লিখতে হবে। যদি আন্ডারস্কোরটা না দাও, ঠিক আছে, আন্ডারস্কোর দাও নাই, তখন ডাবল কোটেশনে লিখতে হবে। আর আন্ডারস্কোর দিলে তখন ডাবল কোটেশন ইউজ করার কোনো দরকার নাই। কথা বুঝে গেছে? ওকে, ট্যাবল 2। তারপর আমরা কি করব, আমরা কলাম যুক্ত করব। তাহলে অল্টার কমান্ডের মধ্যে আরো একটা কমান্ড আছে, সেটা হচ্ছে অ্যাড কলাম। যেহেতু কলাম যুক্ত করব আমরা লিখব অ্যাড কলাম, অ্যাড কলাম। ওকে, কি নামে কলাম সংযুক্ত করব? ডেট নামে। আমরা লিখে দিলাম ডেট। তারপর টাইপটা লিখে দিব, এই ফিল্ডের মধ্যে কি টাইপের ডেটা থাকবে, ডেটা টাইপ লিখে দিতে হবে। তো আমি ডেটা টাইপ দিচ্ছি টেক্সট, তুমি চাইলে ইন্টিজার দিতে পারো কিংবা নিউমেরিক দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূলত কোড। আমরা যদি টেবিল 2 এর মধ্যে ডেট নামে একটা নতুন কলাম, নতুন একটা ফিল্ড সংযোজন করতে চাই, তাহলে আমরা কি করব? অল্টার ট্যাবল, টেবিলের নামটা লিখব, অ্যাড কলাম, আমরা যেই নামে কলাম যুক্ত করব কলামের নামটা লিখব। এরপর ওই কলামের মধ্যে, ওই ফিল্ডের মধ্যে কি টাইপের ডেটা থাকবে, ডেটা টাইপ পাশে লিখে দিতে হবে। আমি দিচ্ছি টেক্সট, তুমি চাইলে ইন্টিজার লিখতে পারো অথবা নিউমেরিক লিখতে পারো, কারণ ডেট এটার মধ্যে কি থাকবে? সংখ্যা থাকবে, ঠিক আছে। এরপর আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। আশা করি পারবা, ঠিক আছে। তো এভাবে তুমি যে কোনো কলাম সংযুক্ত করতে পারবা যে কোনো টেবিলের মধ্যে। কথা বোঝা গেছে? ওকে, এরপর দেখো ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের টেবিল 1-এর তৃতীয় ফিল্ডকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর ধাপ বিশ্লেষণ করে টেবিলটি তৈরি করে প্রদর্শন করো, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, টেবিল 1-এর মধ্যে আমাদেরকে বলা হচ্ছে তৃতীয় ফিল্ড, কাস্টমার আইডি, জেলা, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে তৃতীয় ফিল্ড। এই ফিল্ড অনুযায়ী আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। সাজানোর পরে টেবিলটা আসলে কেমন হবে সেটা আমাদেরকে দেখাইতে বলছে। তো এটা আসছে সর্টিং থেকে। সর্টিং এর মানে হচ্ছে নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী একটি টেবিলের রেকর্ডগুলোকে সাজানো, নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী একটি টেবিলের রেকর্ডগুলোকে সাজানো, এটা হচ্ছে সর্টিং। সর্টিং থেকে প্রশ্নটা আসছে আর কি, ঠিক আছে। তো এখন সর্টিং টপিকটা যেহেতু সিলেবাসে নাই, সেটা আমাদের পড়ার দরকার নেই। তারপরেও যেহেতু প্রশ্নটা আছে, আমি তোমাদেরকে করে দিচ্ছি জানার জন্য, যেহেতু আমি সর্টিং টপিকটা পড়াইছি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে করে দিচ্ছি, বাট
এটা সিলেবাসে যেহেতু নাই, তাহলে তোমাদের পড়তে হবে না, কিংবা না আসার চান্স অনেক বেশি। ঠিক আছে, যদি আসে তাও অ্যান্সার করতে পারবো, আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, কেমনে করবো। তো আমাদেরকে বলছে ডেট অফ বার্থ যে ফিল্ড, সে ফিল্ড অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজানোর জন্য। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, তার মানে আমরা যদি টেবিলটা আগে আঁকি, এই টেবিলটা আমরা এটার উপরে সর্টিং করলে, অর্থাৎ ডেট অফ বার্থ এই ফিল্ডের উপর সর্টিং করলে, এই ফিল্ড অনুযায়ী যদি আমরা এই টেবিলের রেকর্ডগুলোকে সাজাই, টেবিলটা আসলে কেমন হবে সেটা আগে দেখি। আমাদেরকে বলছে ছোট থেকে বড় আকারে সাজাইতে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, তার মানে টেবিলটা হচ্ছে কেমন হবে, টেবিলটা হবে কাস্টমার আইডি, জেলা, তারপর ডেট অফ বার্থ। এটা হচ্ছে কাস্টমার আইডি, আচ্ছা, তারপর হচ্ছে জেলা, তারপর হলো ডেট অফ বার্থ, সংক্ষেপে লিখলাম আর কি। ঠিক আছে, তো দেখো প্রথমে আসবে এটা, ছোট থেকে বড়, প্রথমে আসবে এটা, এই যে 1995 যেটা আছে, তাহলে আমরা এটা লিখলাম 5/9/1995। তারপর আছে হচ্ছে 15/10/96, 15/10/1996। ঠিক আছে, তারপর আছে হচ্ছে 20/12/1997। দেখো আমরা ডেট অফ বার্থ যে ফিল্ড, সে ফিল্ড অনুযায়ী রেকর্ডগুলোকে সাজাচ্ছি। তো যখন মানের ঊর্ধ্বক্রমে সাজালাম ছোট থেকে বড়, তখন কি হবে, এই যে রেকর্ডগুলো চেঞ্জ হয়ে যাবে। 1995 যে রেকর্ডটা, সেটা আগে চলে আসবে। তাহলে এখানে আছে হচ্ছে কত, আইডি 1225, তারপরে জেলা হলো খুলনা। ঠিক আছে, তারপর 96 আছে হচ্ছে 1025, জেলা হচ্ছে ঢাকা। তারপরে হলো 1324, ওর জেলা হলো ভোলা। স্যার বুঝছেন? তো আমরা সর্টিং করার পরে মূলত এভাবে টেবিলটাকে পাবো। তো এখন সর্টিং কেমনে করব, অর্থাৎ এভাবে পাওয়ার জন্য, এভাবে দেখার জন্য আমাদের কি কমান্ড ইউজ করতে হবে, অবশ্যই সিলেক্ট কমান্ড ইউজ করতে হবে। যখন আমরা সর্টিং করব, নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী যখন রেকর্ডগুলোকে সাজাবো, তখন আমাদের সিলেক্ট কমান্ড ইউজ করতে হবে। সিলেক্ট কমান্ড কোথায় আছে, ডিএমএল এর মধ্যে আছে। ডিএমএল এর মধ্যে কি কি কমান্ড আছে, ইনসার্ট কমান্ড আছে, আপডেট কমান্ড আছে, ডিলিট কমান্ড আছে, এবং সিলেক্ট কমান্ড আছে। তাহলে আমরা কিভাবে করব, আমি উপরে লিখে দিচ্ছি, দেখো। প্রথমে আমরা লিখবো সিলেক্ট, তারপর একটা স্টার চিহ্ন দিব, তারপর আমাদের একটা ফ্রম শব্দ লিখতে হবে, ফ্রম, সিলেক্ট, স্টার চিহ্ন, তারপর ফ্রম। আমরা কোন টেবিলের উপরে সর্টিং করব, টেবিলের নামটা লিখব টেবল 1। ঠিক আছে, টেবল 1। তারপর আমরা একটা কমান্ড ইউজ করব, কমান্ডটা হচ্ছে অর্ডার বাই। ঠিক আছে, আমরা কোন ফিল্ডের উপর ভিত্তি করে আমরা এই টেবিলের রেকর্ডগুলোকে সাজাতে চাচ্ছি, ডেট অফ বার্থ। তো আমি এখানে লিখব, যেহেতু একাধিক শব্দ আছে, আমাদেরকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ডেট অফ বার্থ। ঠিক আছে, কি করব, ছোট থেকে বড় আকারে সাজাবো, তার মানে অ্যাসেন্ডিং হবে, ASC, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব। ঠিক আছে, তাহলে সিলেক্ট, স্টার চিহ্ন দিব, তারপর ফ্রম লিখব, কোন টেবিলে আমরা আসলে সর্টিংটা অ্যাপ্লাই করব, আমরা কোন টেবিলের রেকর্ডগুলোকে সাজাবো, টেবিলের নামটা লিখবো, অর্ডার বাই। কোন ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডগুলোকে সাজাবো, সেই ফিল্ডের নামটা লিখবো। যেহেতু এখানে একাধিক শব্দ, এই কারণে আমরা ডাবল কোটেশনে সেটাকে রাখতেছি। ঠিক আছে, যদি এখানে আন্ডারস্কোর থাকতো, তাহলে ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন হতো না। তারপর আমি কি করব, ছোট থেকে বড় আকারে সাজাবো, এই কারণে অ্যাসেন্ডিং লিখলাম, ASC, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব। তো এই কমান্ডটা যখন ইউজ করবা, ঠিক আছে, অর্থাৎ এভাবে যখন তুমি কমান্ড লিখবা, লিখার পরে যখন তোমার সামনে টেবিলটা উপস্থাপন হবে, টেবিলটা ঠিক এভাবে উপস্থাপন হবে। ঠিক আছে, এটা হচ্ছে কমান্ড আর এটা হচ্ছে আউটপুট। কথা বুঝে গেছে? শেষ। ওকে স্যার, তবে সর্টিং টপিকটা বাদ দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবা। এরপরে কুমিল্লা বোর্ড 19 কি বলা হচ্ছে দেখি স্যার আমরা একটু। আচ্ছা, কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্নটা এখানে। আগে আমরা প্রশ্নটা দেখে ফেলি, তারপর মানে উদ্দীপকটা দেখে ফেলি, তারপর প্রশ্ন দেখব। টেবিল 1, টেবিল 2। টেবিল 1-এর মধ্যে রোল আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে। টেবিল 2-এর মধ্যে রোল আছে, মার্কস আছে। ওকে, এখন আমাদেরকে এখানে বলা হচ্ছে টেবিল 1-এ ব্যবহৃত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো। ঠিক আছে,
অলরেডি পড়ায় আসছি, তোমরা পারবা। এই যে কুমিল্লা বোর্ড, এটার মধ্যে কুমিল্লা বোর্ড 19-এর প্রশ্ন, টেবিল 1-এর মধ্যে যে ফিল্ডগুলো আছে সেগুলো ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। তোমরা জানো কি করবা, একটা টেবিল তুমি অঙ্কন করবা, সেখানে একটা কলাম হবে ফিল্ড, এরপর একটা কলাম হবে ডেটা টাইপ, তারপরে থাকবে ব্যাখ্যা। ঠিক আছে, ওই যে ঢাকা বোর্ড 19-এর প্রশ্নটা একটু আগে করায় আসছি, ঠিক ওইভাবে। তো তারপরে রোল, তাহলে রোল ফিল্ডের ডেটা টাইপ কি? ইন্টিজার। এটা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ যদি কোনো একটা ফিল্ডের ডেটা টাইপ ইন্টিজার হয়, সেখানে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা রাখতে পারি, সেটার উপর গাণিতিক কাজ করা যায়। ঠিক আছে, এরপর নেম, তাহলে নেম ফিল্ডের ডেটা টাইপ কি হবে? টেক্সট, সেখানে বর্ণ, সংখ্যা, প্রতীক চিহ্ন ইত্যাদি থাকবে। ডেট অফ বার্থ, এটার আমরা টাইপ কি বলতে পারি? এটার ডেটা টাইপ হচ্ছে টেক্সট বলতে পারি, অথবা ইন্টিজার বলতে পারি। হ্যাঁ, ইন্টিজার বলতে পারি, অথবা নিউমেরিক বলতে পারি। আবার অনেক সময় তুমি দেখবা এভাবে দেওয়া আছে, ডেট, ডেট অবলিক টাইম, এভাবে দেওয়া আছে, এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে, এই 4টা টাইপের যে কোনো টাইপ তুমি বলতে পারবা। অর্থাৎ ডেট অফ বার্থ যে ফিল্ড, সেই ফিল্ডের ডেটা টাইপ এই 4টা থেকে যে কোনো একটা বলতে পারো, কিংবা তুমি চাইলে 4টাই লিখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো আমরা আশা করি পারবো। আমাদেরকে বলছে কুমিল্লা বোর্ড 19-এর এই প্রশ্নটার মধ্যে টেবিল 1-এর যে ফিল্ডগুলো আছে সেগুলো ডেটা টাইপ বর্ণনা করতে, আশা করি পারবো। ঠিক আছে, ওকে। এরপর আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে, বাস্তবতার প্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুটিতে যে ধরনের সম্পর্ক করা যায় তা দেখাও। একদম সহজ, আমরা একটু আগে পড়ে আসছি না? যদি আমাদেরকে বলে যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য আমরা যে কাজটা করব, সম্পর্ক স্থাপন করার যে শর্তগুলো আছে সেগুলো আগে লিখে ফেলবো। কমন ফিল্ড থাকতে হবে, কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ ইত্যাদি একই হতে হবে। তারপরে আমরা বলবো অন্তত একটি প্রাইমারি কি থাকতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখি, আমরা এখানে টেবিল 1, টেবিল 2 দেখতে পাচ্ছি। রোল, রোল, টেবিল 1 এবং টেবিল 2 এই দুটার মধ্যে কমন ফিল্ড হচ্ছে রোল। ঠিক আছে, কমন ফিল্ডের ডেটা টাইপ পূর্ণ সংখ্যা, ডেটা টাইপ পূর্ণ সংখ্যা, ফিল্ড সাইজও একই, কমন ফিল্ডের নামও একই, তাহলে শর্ত মিল আছে। এরপরে টেবিল 1-এর মধ্যে রোল প্রাইমারি কি, টেবিল 2-এর মধ্যে রোল প্রাইমারি কি। আমরা দেখতে পাচ্ছি দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে। আমাদের শর্ত হচ্ছে কি, অন্তত একটি হলেও প্রাইমারি কি থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি দুইটা টেবিলের মধ্যে প্রাইমারি কি আছে, নো প্রবলেম। ঠিক আছে, ওকে। তাহলে সম্পর্ক তৈরি করা যাবে। তুমি ব্যাখ্যাটা করবা, ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে করাই আসছি ঢাকা বোর্ড 19-এর প্রশ্নটা। ঠিক আছে, তো শর্তগুলো লেখার পর শর্তগুলো টেবিলের মধ্যে বিদ্যমান কিনা সেটা দেখবা। যদি বিদ্যমান হয় বলবা সম্পর্ক করা যাবে। তারপর টেবিলগুলো অঙ্কন করবা। টেবিল অঙ্কন করার সময় একটার নিচে একটা অঙ্কন করবা। প্রথমে টেবিল 1, তারপর নিচে টেবিল 2, পেন্সিল দিয়ে অঙ্কন করবা। তারপর সম্পর্কটা দেখাবা। সম্পর্কটা কেমন হবে? এই যে টেবিল 1-এর এই রেকর্ডের সাথে টেবিল 2-এর এই রেকর্ডের সম্পর্ক, টেবিল 1-এর এই রেকর্ডের সাথে টেবিল 2-এর এই রেকর্ডের সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ 101 যে রেকর্ডটা, সেটা আবার টেবিল 2-এর এখানে পাওয়া যাচ্ছে 101। 101 যার নাম হচ্ছে পি, যার ডেট অফ বার্থ এটা, তার রোল হচ্ছে এটা, এই যে রোল মিল আছে। ঠিক আছে, এবং তার মার্কস হচ্ছে এটা। তার মানে টেবিল 1-এর প্রত্যেকটা রেকর্ডের সাথে টেবিল 2-এর প্রত্যেকটা রেকর্ডের কি আছে? সম্পর্ক আছে। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কি ধরনের সম্পর্ক? 1-to-1 সম্পর্ক। যখন কোনো টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক হবে, সেটাকে বলা হবে 1-to-1 রিলেশন। আশা করি পারবো। শেষ এটা। এরপরে আমরা দেখি যশোর বোর্ড 19। যশোর বোর্ড 19-এর মধ্যে কি আছে? দুইটা টেবিল আছে, একটা স্টুডেন্ট রেজাল্ট টেবিল আর একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল। ঠিক আছে, আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকে স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করো। একদম সহজ। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা কিন্তু বারবার আসতেছে, কথা বুঝছো? তাহলে এই যে স্টুডেন্ট রেজাল্ট টেবিল যেটা, সেটার যে ফিল্ডগুলো আছে সেগুলো ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। রোল হচ্ছে ইন্টিজার, রোল ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। নেম ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে টেক্সট। জিপিএ ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে আমরা বলতে পারি রিয়েল। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি নিউমেরিক। তাহলে জিপিএ ফিল্ডের মধ্যে যেহেতু পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবই আছে, আমরা এসকিউ লাইট অনুযায়ী এ ফিল্ডের ডেটা টাইপ বলতে পারি রিয়েল। রিয়েল মানে হচ্ছে যদি কোনো ফিল্ডের মধ্যে আমরা ভগ্নাংশ টাইপের ডেটা সংরক্ষণ করি,
ওই ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে রিয়েল, এসকিউ লাইট যে সফটওয়্যার আছে সেটার মাধ্যমে যদি আমরা কি করি, আমরা টেবিল তৈরি করি। ঠিক আছে, তো এসকিউ লাইট অনুযায়ী জিপিএ ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে রিয়েল, অথবা তুমি লিখতে পারো নিউমেরিক। যদি কোনো ফিল্ডের ডেটা টাইপ আমরা নিউমেরিক দেই তাহলে সেই ফিল্ডের মধ্যে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সবই রাখা যাবে। ওকে, রিমার্ক মানে হচ্ছে এখানে মন্তব্য থাকবে। মন্তব্য মানুষ হচ্ছে এক বা একাধিক সেন্টেন্স লিখবে, যেহেতু এখানে লং টেক্সট থাকবে সেহেতু এটার টাইপ হবে কি বলতো, ম্যামো, অথবা তুমি চাইলে লিখতে পারো টেক্সট, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো উদ্দীপকে স্টুডেন্ট টেবিলের ফিল্ডগুলোর ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। আমরা দেখতে পাচ্ছি রোল হচ্ছে ইন্টিজার, রোল ফিল্ডের ডেটা টাইপ, নেম ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে টেক্সট, জিপিএ ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে রিয়েল কিংবা নিউমেরিক, আর রিমার্ক যে ফিল্ড আছে সেটার ডেটা টাইপ হচ্ছে ম্যামো কিংবা টেক্সট। কথা বোঝা গেছে? তো কেমনে তুমি উত্তরটা করবা, ওই যে ঢাকা বোর্ড 19-এর যে প্রশ্নটা সেটা সমাধান করার সময় তোমাদেরকে দেখাই দিছি। একটা টেবিল তুমি আঁকবা, টেবিল আঁকার পরে 3টা কলাম নিবা, একটা কলামের মধ্যে ফিল্ড লিখবা, এরপরে লিখবা হচ্ছে ডেটা টাইপ, এরপরে হবে বর্ণনা। কথা বুঝতে পারছো? আশা করি পারবা। ওকে, এরপরে ঘতে বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে রিলেশন তৈরির সম্ভাব্যতা ইআর মডেলের মাধ্যমে দেখাও। আচ্ছা, ইআর মডেল হচ্ছে এ দিয়ে অ্যান্টিটি, আর দিয়ে রিলেশনশিপ, অর্থাৎ অ্যান্টিটি রিলেশনশিপ। আমাদেরকে টেবিল 1 এবং টেবিল 2 এর মধ্যে, অর্থাৎ স্টুডেন্ট রেজাল্ট এবং স্টুডেন্ট ইনফো, এই দুইটা টেবিলের মধ্যে যদি সম্পর্ক তৈরি করা যায় সেটাকে আমাদেরকে চিত্রের সাহায্যে দেখাইতে হবে। কিসের সাহায্যে? চিত্রের সাহায্যে। কেমনে দেখাবো? দেখো, যদি আমরা ইআর মডেলের সাহায্যে দেখাই, আমরা মনে রাখবো আয়তক্ষেত্র যেটা আছে এটার মাধ্যমে টেবিল প্রকাশ পায়। তাহলে স্টুডেন্ট রেজাল্ট টেবিলটা আমরা আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করব, স্টুডেন্ট ইনফো এই টেবিলটা আমরা আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করব। এরপর একটা টেবিলের প্রত্যেকটা ফিল্ডকে আমরা প্রকাশ করব অর্ধবৃত্তের সাহায্যে। এই যে অর্ধবৃত্তের সাহায্যে আমরা কি করব, একটা টেবিলের প্রত্যেকটা ফিল্ডকে আমরা প্রকাশ করব। ঠিক আছে, এরপর যে সম্পর্কটা হবে, সম্পর্ক হবে কমন ফিল্ডের সাহায্যে। সম্পর্ক হবে কমন ফিল্ডের সাহায্যে। কমন ফিল্ডকে আমরা এই যে ডায়মন্ড আকৃতির যে চিত্র আছে এটার সাহায্যে প্রকাশ করব। এরপর এগুলোর মধ্যে যে সংযোগ দিব আমরা সরল রেখার সাহায্যে। কিসের সাহায্যে? সরল রেখার সাহায্যে। তাহলে তোমাকে যখন বলা হবে ই আর মডেলের সাহায্যে সম্পর্কটা দেখাও, তখন তুমি কি করবা, তুমি টেবিলগুলোকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করবা, প্রত্যেকটা টেবিলের যে ফিল্ড আছে সেটাকে তুমি অর্ধবৃত্তের সাহায্যে প্রকাশ করবা, তারপরে যে সম্পর্কটা হচ্ছে কমন ফিল্ডের সাহায্যে সেটাকে তুমি ডায়মন্ড আকৃতির চিত্রের সাহায্যে প্রকাশ করবা, আর সংযোগটা দিবা হচ্ছে সরল রেখার সাহায্যে। তাহলে এই দুটি টেবিলের মধ্যে সম্পর্ক হবে কিনা সেটা আগে দেখি, তারপর আমরা ইআর মডেল অর্থাৎ অ্যান্টিটি রিলেশনশিপের সাহায্যে সেটা আমরা দেখাবো। প্রথমে দেখো, কমন ফিল্ড আছে, স্টুডেন্ট রেজাল্ট টেবিলে রোল আছে, স্টুডেন্ট ইনফো টেবিলে রোল আছে, কমন ফিল্ড আছে। কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ সব একই, এবং অন্তত একটি প্রাইমারি কি থাকতে হবে। এখানে রোল হচ্ছে প্রাইমারি কি, এখানে রোল হচ্ছে প্রাইমারি কি। ফাইন, সবগুলো শর্ত বিদ্যমান। এবার আমরা ইআর মডেলের সাহায্যে সম্পর্কটা দেখাবো। শুরুতে আমরা কি করব, আমরা হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট এই টেবিলটাকে প্রকাশ করব আয়তক্ষেত্রের সাহায্যে। এখানে লিখে দিব স্টুডেন্ট রেজাল্ট। ঠিক আছে, অর্থাৎ টেবিলের নামটা লিখে দিবা আয়তক্ষেত্রের মধ্যে। একইভাবে এখানে আমরা কি করব, এই যে স্টুডেন্ট ইনফো, কথা বুঝতে পারছো? তাহলে স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট ইনফো টেবিলগুলোকে আমরা আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করলাম। এবার প্রত্যেকটা টেবিলের যে ফিল্ড আছে সে ফিল্ডকে আমরা কি করব, আমরা অর্ধবৃত্তের সাহায্যে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এখানে আছে রোল, এই যে রোল, তারপরে আছে নেম, তারপরে আছে জিপিএ, তারপরে আছে রিমার্ক। প্রত্যেকটা টেবিলের যে ফিল্ড সেটাকে তুমি অর্ধবৃত্তের সাহায্যে প্রকাশ করবা। এরপরে সংযোগ দিবা, সংযোগ হচ্ছে সরল রেখার সাহায্যে। সংযোগ হচ্ছে কিসের সাহায্যে? সরল রেখার সাহায্যে। অর্থাৎ স্টুডেন্ট রেজাল্ট টেবিলের ফিল্ড হচ্ছে এগুলো। একইভাবে স্টুডেন্ট ইনফোর মধ্যে আছে রোল, তারপর আছে কি অ্যাড্রেস। ঠিক আছে, সংযোগ দিব। তো দুইটা টেবিল হচ্ছে আমরা এঁকে ফেললাম ইআর মডেলের সাহায্যে। ঠিক আছে,
আমরা দুইটা টেবিল হচ্ছে এখানে এঁকে ফেললাম। এবার সম্পর্কটা করব কিসের মাধ্যমে? ডায়মন্ডের মাধ্যমে। ডায়মন্ড আকৃতির যে চিত্রটা আছে সেটার সাহায্যে। ওকে, সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? এই যে টেবিল দ্বয়ের মধ্যে কমন ফিল্ড কোনটা সেটার ভিত্তিতে। কমন ফিল্ড হচ্ছে রোল। এই রোলের ভিত্তিতে হচ্ছে কি হবে? এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক হবে। ঠিক আছে, সংযোগ দিব সরল রেখার সাহায্যে। শেষ। তো আমরা প্রথমে দেখলাম টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, সম্পর্ক তৈরি করা যাবে। যদি সম্পর্ক তৈরি করা যায় সেটাকে আমাদেরকে বলছে ইআর মডেলের মাধ্যমে দেখাইতে। তো আমরা কি করলাম? ইআর মডেলের সাহায্যে দেখাইলাম। আয়তক্ষেত্রের সাহায্যে টেবিলকে প্রকাশ করব, টেবিলের প্রত্যেকটা ফিল্ডকে অর্ধবৃত্তের সাহায্যে প্রকাশ করব। তারপরে কমন ফিল্ড যেটা উভয় টেবিলের মধ্যে সেটাকে আমরা ডায়মন্ড আকৃতির চিত্রের সাহায্যে প্রকাশ করব। তারপরে আমরা সরল রেখার মাধ্যমে সংযোগ দিব। শেষ। আশা করি স্যার পারবো। এরপরে চট্টগ্রাম বোর্ড 19, এখানে দুইটা টেবিল আছে, অ্যাডমিশন এবং ফোন। আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের অ্যাডমিশন টেবিলটির ফিল্ডের ডেটা টাইপ ব্যাখ্যা করো। পারবা না? পারবা। এই যে অ্যাডমিশন টেবিলের মধ্যে রোল হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা আছে, এখানে রোল ফিল্ডের মধ্যে। নেম ফিল্ডের মধ্যে টেক্সট টাইপের ডেটা আছে। এরপর হচ্ছে জিপিএ ফিল্ডের মধ্যে আমরা স্কিউ লাইট অনুযায়ী বলতে পারি এখানে কি আছে, এখানে রিয়েল টাইপের ডেটা আছে, অথবা আমরা বলতে পারি এই ফিল্ডের ডেটা টাইপ হচ্ছে নিউমেরিক। ঠিক আছে, তো জিপিএ যেটা সেটার ডেটা টাইপ আমরা রিয়েলও বলতে পারি, সেটার ডেটা টাইপ আমরা নিউমেরিকও বলতে পারি, কোনো অসুবিধা নেই। ডেট এই ফিল্ডের ডেটা টাইপ টেক্সট হতে পারে, এই ফিল্ডের ডেটা টাইপ ইন্টিজার, নিউমেরিক, কিংবা আমরা চাইলে লিখতে পারি ডেট অথবা টাইম। ঠিক আছে, চারটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে। তারপর ফি। ফি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যেহেতু এখানে দেখতে পাচ্ছি ভগ্নাংশ আছে, আমরা এটার ক্ষেত্রে নিউমেরিক বলতে পারি, নিউমেরিক, অথবা আমরা এটার ক্ষেত্রে রিয়েল বলতে পারি, এটার ডেটা টাইপ। যদি কোনো একটা ফিল্ডের মধ্যে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এই টাইপের ডেটা রাখতে চাই, সে ফিল্ডের ডেটা টাইপ হবে নিউমেরিক, অথবা যদি ভগ্নাংশ হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি রিয়েল। ওকে, তো আমরা বুঝলাম যে অ্যাডমিশন যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে প্রত্যেকটা ফিল্ডের ডেটা টাইপ কেমন হবে সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের দুটি টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা সম্ভব কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে একটা টেবিল আছে অ্যাডমিশন, এরপর অন্য টেবিল হচ্ছে ফোন। এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে কিনা। আচ্ছা, আগে দেখি আমরা সম্পর্ক তৈরি করার যে শর্ত সেটা বিদ্যমান কিনা। কিভাবে উত্তর করবে সেটা আমি ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন সমাধান করানোর সময় দেখাই দিছি। ঠিক আছে, তো দেখো, দেখা যাচ্ছে এখানে কমন ফিল্ড হচ্ছে রোল, কমন ফিল্ড হলো রোল। এরপর কমন ফিল্ডের নাম কিন্তু একই। এরপর কমন ফিল্ডের ডেটা টাইপ এখানে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা। তবে এখানে ফিল্ড সাইজ হচ্ছে, মানে এখানে ফিল্ডে দেখতে পাচ্ছি 3টা ডেটা আছে, এখানে 6টা ডেটা আছে। এটা আসলে ম্যাটার করতেছে না। আমরা দেখব সর্বাধিক শর্তগুলো মিলতেছে কিনা। ঠিক আছে, নাম একই, ফিল্ডের যে ডেটা টাইপ সেটা একই। ঠিক আছে, এরপর সাইজটা মিলতেছে না কেন? কারণ এটা প্রাইমারি কি, এটা ফরেন কি। এই কারণে, কারণ ফরেন কি যদি হয় কোনো একটা ফিল্ড, সেক্ষেত্রে সেখানে একই ভ্যালু একাধিক থাকতে পারে। যেমন দেখো এখানে 1 একাধিকবার আসছে, 2 একাধিকবার আসছে। এই কারণে ফিল্ডের যে সাইজটা আছে সেটা মিলতেছে না। তো ফিল্ডের সাইজ না মিললে অসুবিধা নেই, ফিল্ডের নামও ঠিক আছে, ফিল্ডের ডেটা টাইপও ঠিক আছে। ওকে, তাহলে আমরা শর্ত পাইলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিশন যে টেবিলটা সেই টেবিলের মধ্যে এটা হচ্ছে প্রাইমারি কি, রোল নাম হলো প্রাইমারি কি। আর ফোন যে টেবিলটা আছে সেখানে এটা হচ্ছে ফরেন কি, কারণ এখানে একই ডেটা একাধিকবার আছে, একই ডেটা একাধিকবার আছে। ঠিক আছে, তো শর্তের মধ্যে কি বলা আছে? অন্তত একটি প্রাইমারি কি থাকতে হবে। হ্যাঁ, একটি প্রাইমারি কি আছে, ভালো। তো যেহেতু শর্তগুলো আমরা পাচ্ছি, শর্তগুলো আমরা যেহেতু পাচ্ছি, ঠিক আছে, এখন আমরা দেখব কি ধরনের সম্পর্ক তৈরি করা যাবে। আবারও ছোট করে বলে রাখি, সেটা হচ্ছে এখানে রোল প্রাইমারি কি, এই কারণে এখানে প্রত্যেকটা ইউনিক ডেটা। যেহেতু এখানে রোল হচ্ছে ফরেন কি, এই কারণে এখানে একটা ভ্যালু একাধিকবার আসছে। সুতরাং ফিল্ড সাইজ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওকে। এখন সম্পর্ক এমন হবে, এই যে অ্যাডমিশন টেবিলের এই যে রেকর্ডটা আছে, এই রেকর্ডের সাথে এই টেবিলের এই রেকর্ড, এই রেকর্ড, এই রেকর্ডের সাথে সম্পর্ক। তার মানে অ্যাডমিশন টেবিলের একটি রেকর্ডের সাথে
ফোন টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক। আবার অ্যাডমিশন টেবিলের এই রেকর্ডের সাথে ফোন টেবিলের এই রেকর্ড আর এই রেকর্ডের সাথে সম্পর্ক। অ্যাডমিশন টেবিলের এই রেকর্ডের সাথে ফোন টেবিলের এই রেকর্ডের সাথে সম্পর্ক। তো দেখা যাচ্ছে এখানে অ্যাডমিশন টেবিলের একটি রেকর্ডের সাথে ফোন টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক যেহেতু আছে, এটাকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশন। যদি আমরা দেখি কোনো একটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক যদি আমরা দেখি, সেটাকে আমরা বলবো ওয়ান টু মেনি রিলেশন। আশা করি স্যার আমরা বুঝলাম। ওকে, এবার আসো, এবার আমরা দেখব বরিশাল বোর্ড 19-এ যে প্রশ্নটা আসছে সেটা। বরিশাল বোর্ড 19-এর প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা টেবিল আছে, একটা প্রোডাক্ট, অন্যটা হলো সেল। হ্যাঁ, তো আমাদেরকে প্রশ্ন কি করা হচ্ছে দেখি আমরা। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা হচ্ছে উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে কি ধরনের রিলেশন সম্ভব। আচ্ছা, প্রোডাক্ট টেবিল আছে, সেল টেবিল আছে, এই দুইটার মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি করা যাবে। সহজ প্রশ্ন। দেখো, আগে আমরা দেখব কমন ফিল্ড আছে কিনা। হ্যাঁ, কমন ফিল্ড আছে। এই যে প্রোডাক্ট আইডি কমন ফিল্ডের নাম একই। হ্যাঁ, প্রোডাক্ট আইডি নাম একই, ফিল্ড সাইজ একই, তারপরে ডেটা টাইপ একই। এখানে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা, তাহলে শর্ত মিলে গেছে। এরপরে প্রাইমারি কি থাকতে হবে, প্রোডাক্ট আইডি প্রাইমারি কি, এখানে প্রোডাক্ট আইডি। আচ্ছা, এখানে প্রোডাক্ট আইডি হচ্ছে ফরেন কি, কারণ এখানে যে এমপ্লয়ি আইডি যেটা আছে সেটা হচ্ছে এখানে প্রাইমারি কি, সুতরাং এটা কি হবে, এটা হবে ফরেন কি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি কমন ফিল্ড আছে, কমন ফিল্ডের নাম একই, ডেটা টাইপ একই, মানে পূর্ণ সংখ্যা, তারপরে ফিল্ডের সাইজও একই আছে। ঠিক আছে, তো আরেকটা শর্ত হচ্ছে প্রাইমারি কি থাকতে হবে। এখানে প্রোডাক্ট আইডি হচ্ছে ফরেন কি। কেন ফরেন কি, দেখো এই যে এখানে অলরেডি সেল টেবিলের মধ্যে অলরেডি একটা কিন্তু প্রাইমারি কি দেওয়া আছে, একটা প্রাইমারি কি কিন্তু এখানে দেওয়া আছে। কথা বুঝতে পারছো? তো যেহেতু প্রাইমারি কি দেওয়া আছে, সুতরাং এটাকে আমরা বলবো ফরেন কি। ফরেন কি হলে একই ভ্যালু একাধিকবার হবে। এই যে দেখো, একই ভ্যালু একাধিকবার আছে। ওকে, তো শর্তের মধ্যে আছে অন্তত একটি প্রাইমারি কি থাকতে হবে, সেহেতু আমরা এটাকে বলতে পারি প্রাইমারি কি। এটা হচ্ছে প্রাইমারি কি। ঠিক আছে, তাহলে কমন ফিল্ড আছে, কমন ফিল্ডের নাম, ডেটা টাইপ, ফিল্ড সাইজ সব একই, অন্তত একটি প্রাইমারি কি থাকতে হবে। এখানে প্রোডাক্ট আইডি ফরেন কি, বিকজ একটা ভ্যালু একাধিকবার আছে। আর এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এটা এমপ্লয়ি আইডি। ঠিক আছে, তো আমরা এখানে প্রোডাক্ট যে টেবিলটা আছে সেই টেবিলের প্রোডাক্ট আইডিকে আমরা এখানে প্রাইমারি কি বলবো। ঠিক আছে, এটাই হবে এখানে প্রাইমারি কি। ওকে, তো সম্পর্ক তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, যেহেতু শর্ত সবগুলো বিদ্যমান আছে টেবিলের মধ্যে, অবশ্যই সম্পর্ক তৈরি করা যাবে। সম্পর্ক কেমন হবে খেয়াল করো। এই যে এটা কত আছে, 50,003, এটা এখানে আছে কিনা দেখো। 50,003 দেখতে পাচ্ছি নাই। ওকে, 50,002, 50,002 এটা আছে কিনা দেখো। 50,002 এটা একবার আছে। ওকে, এটা একবার আছে, এই যে এটা এখানে একবার আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে 50,005, 50,005 আছে। হ্যাঁ আছে, এই যে 50,005 এটা এখানে কয়বার আছে, দুইবার আছে। তারপর 50,001, এই যে 50,001 এটা এখানে কয়বার আছে, দুইবার আছে, 50,001। তার মানে প্রোডাক্ট টেবিলের একটি রেকর্ডের সাথে সেল টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে 50,002 এটা একবার আছে। আমরা দেখব সর্বাধিক কোনটা আছে। সর্বাধিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখা যাচ্ছে 50,005 এখানে একাধিকবার আছে, 50,005 একাধিকবার আছে। 50,001 এটা এখানে একাধিকবার আছে, সুতরাং এটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ঠিক আছে, যদি তুমি দেখো একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়ে গেছে, প্রথমে তুমি দেখছো যে 50,002 একটি রেকর্ডের সাথে একটি রেকর্ডের সম্পর্ক, তারপরে আরো আছে কিনা দেখবা। দেখা যাচ্ছে 50,005 এখানে 50,005 দুইবার আছে। তার মানে প্রোডাক্ট টেবিলের একটি রেকর্ডের সাথে সেল টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়ে গেছে। যখন একটি রেকর্ডের সাথে
একাধিক রেকর্ডের সম্পর্ক হয়ে যাবে তখন সেটা অবশ্যই হবে ওয়ান টু মেনি। ঠিক আছে? আর তুমি যখন দেখবা যে শুধু একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক, শুধুমাত্র তখনই হবে ওয়ান টু ওয়ান। যদি কখন আমরা দেখি যে একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক হয়ে গেছে, সেটা একবার হোক, সেটা হবে ওয়ান টু মেনি। ঠিক আছে? ওকে, ফাইন, আমরা বুঝছি। এবার দেখো, মালিকের ব্যবহৃত রেকর্ড সাজানোর পদ্ধতির সুবিধা বিশ্লেষণ করা। আচ্ছা, এটা আসছে হচ্ছে ইন্ডেক্সিং থেকে। এটা কোত্থেকে আসছে? ইন্ডেক্সিং। তো এটা তোমরা একটু পড়ে ফেলবা, এই টপিকটা নাই, এটা সিলেবাস বহির্ভূত। যেহেতু এটা সিলেবাসে নাই, আমি এটা পড়াচ্ছি না, এটা থিওরি পড়া। ঠিক আছে? একবার পড়ে ফেলবা। অর্থাৎ ইন্ডেক্সিং এর কি কি সুবিধা কথা বুঝছো। এখানে বলা আছে একটি কোম্পানির ডেটাবেজে নিম্নরূপ দুটি টেবিল রয়েছে। কোম্পানির মালিক প্রোডাক্ট টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য একটি ফিল্ডের ভিত্তিতে ডেটা এমন পদ্ধতিতে সাজালেন যাতে পরবর্তীতে নতুন পণ্য সংযোজন করলেও পুনরায় সাজাতে না হয়। অর্থাৎ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে মূল টেবিলটা অপরিবর্তিত রেখে নতুন একটি টেবিল বা ফাইল তৈরি করা হয়। তো যদি মূল টেবিলে রেকর্ড সংযোজন করা হয়, ইন্ডেক্স ফাইল যেটা, সেটা অটোমেটিক্যালি সেটা কি হয়? আপডেট হয়। ঠিক আছে? তো ইন্ডেক্সিং এর ব্যাপারে তোমরা একটু পড়ে নিবা, যেহেতু এটা সিলেবাসে নাই, আমি তোমাদেরকে পড়াচ্ছি না। কথা বুঝছো? ওকে, ফাইন। এরপর দেখো, এরপরে আসে হচ্ছে দিনাজপুর বোর্ড 19। আচ্ছা, দিনাজপুর বোর্ড 19-এর এই প্রশ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এখানে কি বলা হচ্ছে দেখো, আমাদেরকে গ প্রশ্নে বলা হচ্ছে টেবিলটির শেষের তিনটি কলামের ডেটা টাইপগুলোর বর্ণনা করো। এই টেবিলটার মধ্যে শেষের যে তিনটা কলাম আছে, স্যালারি আছে, এরপর ডেট আছে, এরপর ফটো আছে, এগুলোর ডেটা টাইপ বর্ণনা করতে বলছে। তাহলে স্যালারি, এটার ডেটা টাইপ কি হবে? এই ফিল্ডের ডেটা টাইপ হবে নিউমেরিক, অথবা আমরা বলতে পারি রিয়েল। আমি কেন ভগ্নাংশ বলতেছি? কারণ স্যালারি হচ্ছে এমন হতে পারে 10,000.10, মানে ভগ্নাংশ থাকতে পারে। কথা বুঝা গেছে? এই জন্য আমি বলতেছি স্যালারি যে ফিল্ডটা আছে, সেই ফিল্ডের ডেটা টাইপ নিউমেরিক অথবা রিয়েল। কথা বুঝা গেছে? এরপর ডেট। ডেটের ক্ষেত্রে অনেকবার বলে আসছি, টেক্সট হতে পারে, নিউমেরিক হতে পারে, ইন্টিজার হতে পারে। তারপরে আমরা বলতে পারি ডেট অথবা টাইম, এটাও হতে পারে। ফটো এর ক্ষেত্রে যদি এসকিউ লাইট অনুযায়ী করি, এসকিউ লাইট, সেক্ষেত্রে এটার ডেটা টাইপ হবে ব্লব। আর যদি আমরা সাধারণভাবে বলি, সেক্ষেত্রে এই ফিল্ডের ডেটা টাইপ হবে OLE অবজেক্ট। স্যার বুঝছেন? ফটো, এটার এই ফিল্ডের ডেটা টাইপ হবে এসকিউ লাইট অনুযায়ী ব্লব। আর যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, সেক্ষেত্রে হবে OLE অবজেক্ট। তো আশা করি আমরা বুঝলাম, এই যে শেষের যে তিনটা কলাম আছে, সেই তিনটা কলামের ডেটা টাইপ আসলে কি সেটা বুঝতে পারলাম। ঠিক আছে? এবার তুমি প্রত্যেকটা ব্যাখ্যা লিখে দিবা। এখানে পূর্ণ সংখ্যা কিংবা ভগ্নাংশ টাইপের ডেটা রাখা যাবে। সুতরাং এই ফিল্ডের ডেটা টাইপ আমরা নিউমেরিক বলতে পারি, আর যদি রিয়েল হয় সেক্ষেত্রে এখানে ভগ্নাংশ টাইপের ডেটা সংরক্ষিত হবে। ডেটের ক্ষেত্রে এটা অনেকবার বলে আসছি, ফটো বলবা এই ফিল্ডের মধ্যে যেহেতু ছবি কিংবা গ্রাফ ইত্যাদি টাইপের ডেটা সংরক্ষণ হবে, সেহেতু আমরা এই ফিল্ডের ডেটা টাইপ বলতে পারি ব্লব এসকিউ লাইট অনুযায়ী। আর যদি আমরা সাধারণভাবে বলি, সেক্ষেত্রে বলতে পারি OLE অবজেক্ট। ঠিক আছে? ওকে। এরপরে ঘ প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের টেবিলটি তৈরির জন্য এসকিউএল কমান্ড লিখো। তাহলে আমাদেরকে বলছে উদ্দীপকের মধ্যে যে টেবিলটা আছে, সেই টেবিলটা তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লিখতে হবে। তো আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য অবশ্যই আমরা ক্রিয়েট যে কমান্ডটা আছে সেটা ব্যবহার করি, ক্রিয়েট কমান্ড। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এখানে ক্রিয়েট হচ্ছে ডিডিএল এর একটা কমান্ড। ক্রিয়েট, এরপর ট্যাবল শব্দটা লিখব। তারপরে আমরা এই টেবিলের একটা নাম দিব। ফর এক্সাম্পল, এটার নাম আমরা দিলাম এমপ্লয়ি। কি দিলাম? এমপ্লয়ি। এই টেবিলের একটা নাম আমরা দিব এমপ্লয়ি। ওকে। তাহলে ক্রিয়েট ট্যাবল, ক্রিয়েট কমান্ড লিখবো, ট্যাবল শব্দটা লিখবো, টেবিলের নাম দিব, নাম দিলাম এমপ্লয়ি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা দিব আইডি। ঠিক আছে? আইডি যে ফিল্ডটা আছে সেটা, এটার ডেটা টাইপ বলতে হবে। এটার ডেটা টাইপ হচ্ছে আমি দিলাম ইন্টিজার। আচ্ছা, ডেটা টাইপ হচ্ছে আমি ক্যাপিটাল লেটার দ্বারা লিখি। ক্যাপিটাল লেটার দ্বারা লিখতে হবে এমন কোনো কথা নাই, বাট লিখলে ভালো আর কি। হ্যাঁ, তাতে করে বোঝা যায় এটা হচ্ছে ডেটা টাইপ।
ইন্টিজার। এরপরে আমি এখানে দিব অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট মানে হচ্ছে আমি চাচ্ছি না যে বারবার এখানে আইডি গুলো তোলার জন্য, আইডি গুলো সিরিয়ালি অটোমেটিক্যালি হচ্ছে চলে আসবে। যদি তুমি চাও যে কোনো একটা ফিল্ড, যে ফিল্ডের মধ্যে আইডি থাকবে, রোল থাকবে, সেখানে রোল বা আইডি অটোমেটিক্যালি চলে আসবে, সেক্ষেত্রে তুমি অটো ইনক্রিমেন্ট এটা লিখে দিবা। অর্থাৎ কোনো একটা ফিল্ডের ডেটা টাইপ যদি ইন্টিজার হয়, সেক্ষেত্রে ওই ফিল্ডে তুমি অটো ইনক্রিমেন্ট এই বৈশিষ্ট্য যুক্ত করতে পারবা। অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। তারপর এটা হবে এই টেবিলের প্রাইমারি কি, আমি বলে দিলাম এটা হবে এই টেবিলের প্রাইমারি কি, ঠিক আছে। ওকে, তাহলে আইডি লিখছি, আইডির ডেটা টাইপ লিখছি, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ এখানে অটোমেটিক্যালি আইডি চলে আসবে। আমাদের এখানে ডেটা যুক্ত করার কোনো প্রয়োজন নাই। তারপরে হবে প্রাইমারি কি, কি হবে, এটা এই টেবিলের প্রাইমারি কি। আচ্ছা, এরপরে স্যালারি। স্যালারি যে ফিল্ড, সেই ফিল্ডের ডেটা টাইপ আমি দিচ্ছি রিয়েল, অর্থাৎ এখানে ভগ্নাংশ টাইপের ডেটা থাকবে। তুমি চাইলে নিউমেরিক দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে যে ডেট, যে ডেট, ঠিক আছে। যে ডেট, এক্ষেত্রে আমি দিলাম এখানে টেক্সট। তারপরে ফটো, ফটোর ক্ষেত্রে আমি এখানে ডেটা টাইপ দিব ব্লব, ঠিক আছে। তারপর আমরা কি করব, যে ব্র্যাকেট দিব, তারপর সেমিকোলন দিয়ে শেষ করব, ঠিক আছে। তো আমরা যদি এই টেবিলটা ডেটাবেসে তৈরি করতে চাই, তাহলে এসকিউএল কমান্ড হবে এভাবে, ক্রিয়েট টেবল এমপ্লয়ি, টেবিলের নাম দিলাম, তারপর এই টেবিলের মধ্যে প্রত্যেকটা ফিল্ডের নাম লিখলাম আইডি, এটার ডেটা টাইপ দিলাম, এটা হবে অটো ইনক্রিমেন্ট, তারপর এটা হবে এখানে প্রাইমারি কি, ঠিক আছে। তারপর স্যালারি দিলাম, স্যালারি এটার মধ্যে কি ধরনের ডেটা থাকবে, ডেটা টাইপ আমি লিখে দিলাম রিয়েল। তারপর ডেটের ক্ষেত্রে কি ধরনের ডেটা থাকবে লিখে দিলাম আমি, ঠিক আছে, মানে ডেটা টাইপ লিখে দিছি। তারপর ফটো, ফটো এই ফিল্ডের মধ্যে কি ধরনের ডেটা থাকবে আমি ডেটা টাইপ লিখে দিছি এসকিউ লাইট অনুযায়ী, ঠিক আছে। তারপর সেমিকোলন দিয়ে শেষ করলাম, শেষ। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝছো। এরপরে হচ্ছে সম্মিলিত বোর্ড 18 আছে। আচ্ছা, 19 সালে আর আছে কিনা দেখি, সম্মিলিত বোর্ড আছে। আচ্ছা, 19-এর প্রশ্ন মনে হয় আমরা সবগুলা পড়ে ফেলছি, ঠিক আছে। 19-এর প্রশ্ন আমরা সবগুলা পড়ে ফেলছি। এরপর এখানে সম্মিলিত বোর্ড 18 আছে, এগুলো তোমরা করে নিও, ঠিক আছে, এগুলো তোমরা করে নিও। আমি 19 সালে আসা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমাদেরকে সমাধান করিয়ে দিলাম। তো আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে HSC ICT চ্যাপ্টার 6 এর MCQ এবং CQ সবগুলো সমাধান করে দিলাম। আশা করি পুরো ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপরে তোমরা যে কাজটা করবে, এই অধ্যায় থেকে আসা 18 সালে যে প্রশ্নগুলো আছে, 17 সালে যে প্রশ্নগুলো আছে, সেগুলো তোমরা নিজেরা সমাধান করে ফেলবে। যারা হচ্ছে এই অধ্যায়ের বেসিক ক্লাসটা করবা, বেসিক ক্লাসটা করার পরে এই ক্লাসটা করবা, ইনশাআল্লাহ এই অধ্যায়ের A to Z তোমার কভার হয়ে যাবে। এই অধ্যায় থেকে যেমনই প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।